হাসপাতাল থেকে বের হয়ে দেখি আমার পুরাতন শালী হাতে একটা কিসের কাগজ নিয়ে যেন দাঁড়িয়ে আছে। আমি একটু আড়ালে গিয়ে সুমনকে বললাম, সুমন, এখান থেকে তাড়াতাড়ি চল, দেখ আমার শালী দাঁড়িয়ে আছে। ও আমাকে দেখলে আবার কি বলে ঠিক নাই। সুমনকে কিছু বলতে দেরি হলো, আর তখনই ডাক পড়লো। দুলাভাই, আপনি এখানে? আমি সুমনকে বললাম, হলো তো, ওদের পরিবারের একজন মানুষকে দেখলেই আমার শরীর জ্বলন্ত আগুনের মতো জ্বলে যায়। সুমন আমার থেকে একটু দূরে গিয়ে বলল, আচ্ছা, কথা বল তুই, আমি দাঁড়িয়ে আছি। যদি উল্টাপাল্টা কিছু বলে আমাকে ডাক দিবি, ঠিক আছে? সুমন একটু দূরে যেতেই আমার শালী এসে বলল, দুলাভাই ভালো আছেন? দেখো, তোমাদের পরিবারের সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই। আমি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দেবো কিছুদিন পর। আর আমি বলছি না তুমি আমার সামনে কোনোদিন আসবে না। সবাইকে এক পাল্লায় মাপেন কেন? এখন এসব বাদ দাও, এখন বলো তুমি এখানে কেন এসেছো? আমার বান্ধবী হাসপাতালে ভর্তি, ওকে দেখতে এখানে আসি। কিন্তু আপনার কপালে ব্যান্ডেজ করা, কিভাবে আঘাত পেয়েছেন? এসব শুনে তোমার লাভ নেই, ঠিক আছে থাকো তুমি, আমি গেলাম। আমার কিছু কথা আছে দুলাভাই। প্রথম কথা হলো, আমাকে তুমি দুলাভাই বলবে না। দেখো, আমার রাগের কিন্তু একটা সীমা আছে। মাঝে মধ্যে আমার এসব সহ্য হয় না। কেন আমার সাথে এসব করো? জানো আমি এসব পছন্দ করি না। এই পৃথিবীতে আমি কত ছেলেই দেখলাম জানেন দুলাভাই, কিন্তু আপনার মতো ভালো একটা মানুষ আজ পর্যন্ত দেখি নাই, যে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এত কিছু করতে পারে। সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। বিশ্বাস করে আমাকে আপনি একবার শুধু বিয়ে করে দেখেন, যে দেশে কেউ নেই, যেখানে শুধু আমি আর আপনি থাকবো। আর তখন আমি আপনাকে এতটা ভালোবাসবো, যেটা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আমি সব সময় আপনার পায়ের কাছে পড়ে থাকবো। আপনার বিশ্বাস অর্জন করার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। আমাকে একবার আপনি বিশ্বাস করে দেখেন, আমি এই জীবন থাকতে আপনাকে কোনোদিন ঠকাবো না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানো তো, সঙ্গ দেশে লোহ ভাসে। এই কথা অর্থ জানো তো? একটা উদাহরণ দেখাই তোমাকে। আমি তো আমার বাবার রক্তে মাংস করা ছেলে, আবার আমার ভাই আমার রক্তের। আমাকে যদি কেউ মেরে ফেলে, আমার ভাই কোনো না কোনো দিন এর প্রতিশোধ নেবে, কারণ ও আমার ভাই, আমার রক্ত ওর শরীরে বইছে। এজন্য বলা তো যায় না তোমার বোন এমন করছে তুমি করবো না, এর কোনো গ্যারান্টি আছে কি? এজন্য আমি বলছি, আমার থেকে সবসময় তুমি দূরে দূরে থাকবে। তোমার বোনকে আমি ঘৃণা করি, আমি আর কিছু বলতে চাই না, আমার পথ ছাড়ো। একটা কথা আছে জানেন তো, কোনো জিনিসের পেছনে লেগে থাকলে সেটা একদিন না একদিন পাওয়া যায়। আমিও সেই আশা নিয়ে বসে আছি। আর আমি আপনার কলেজেই ভর্তি হয়েছি, আপনার থেকে 1 বছরের সিনিয়র। আমিও দেখব আমাকে ছাড়া আপনি কাকে বিয়ে করেন। আমি আর ওকে কিছু না বলে সুমনের কাছে গিয়ে বললাম, চল তো এখান থেকে। পিছন থেকে আমার শালি বলল, দুলাভাই, আই লাভ ইউ। আমি আপনার জন্য সবসময় অপেক্ষা করবো। এই লাইনটা করে তোর হবে সম্ভবত। সুমন আমার দিকে তাকিয়ে বলল, কাহিনী কি বলতো? ধুর আর বলিস না, ও শুধু বিয়ে বিয়ে করে, ওদের দেখলে আমার শরীরে আগুন জ্বলে। মাথা ঠান্ডা কর। ও হলো মাথা খারাপ একটা মেয়ে, নইলে আবার তোকে এসব বলে কেন? কি জানে ওর মাথায় আবার কি নতুন ভূত চাপছে। আমি তোকে একটা বুদ্ধি দিব কি? বল। তুই ওর সাথে রুম ডেট কর, ওরকে মিথ্যা ভালোবাসার ফাঁসিয়ে দুর্বলতার সুযোগ নে। আমাকে কি তোর এমন মনে হয়? আরে এনজয় করবি। সুমন আমার সামনে এইসব কথা বলিস না। বিয়ের আগে খারাপ কাজ করা আর বিয়ের পরে পরকীয়া করা, এটা তো একই কাজ। ছি ছি, আমার তো এসব বলতেই ঘৃণা হচ্ছে। তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। এখন চল দোকানে বসে চা খাই। চল। দোকানে গিয়ে চা খেতে খেতে সুমন জিজ্ঞাসা করলো, এখন কি করবি? কাজে যাবো আর কি। তুই একটা কাজ কর, তোর শরীর থেকে শার্টটা খুলে আমাকে দে, আর আমার কলেজ ড্রেস তুই পর। এখন আর বাসে যাব না, কাজ শেষ করে একেবারে বাসে যাব। আরে কি কস, খাবার খেয়ে পরে যা। তোরে যেটা করতে বলছি সেটা কর তাড়াতাড়ি, আমাকে এখন যেতে হবে। আমি সুমনের হাতে সব কিছু দিয়ে ওর শার্ট পরে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। মালিকের বাসের সামনে গিয়ে কলিং বেল দিতেই ভেতর থেকে মালিকের মেয়ে এসে দরজা খুলে দিল। আমি মাথা নিচু করে বললাম, মেম সাহেব, আমি কি ভেতরে আসতে পারি? মেয়েটা আমাকে সাইড দিয়ে বলল, কি রে, আজকে তো আগে আসলি যে? আসলে ম্যাডাম, কালকে নাকি আপনার বড় বোন আসবে। সব কিছু তো আমাকেই গুছিয়ে রাখতে হবে, এজন্য আগে থেকেই কাজে লেগে পড়ি। মেয়েটা আর কিছু না বলে ভেতরে গিয়ে বলল, বাসায় কেউ নেই, তুই তোর মতো কাজ করতে থাক। আমি আগে ঝাড়ুটা নিয়ে বাসায় ঝাড়ু দিতে লাগলাম। ওইদিকে মালিকের ছোট মেয়ে বক্স ছেড়ে উল্টাপাল্টা নাচতে লাগলো। বাসায় কেউ নেই, এজন্য হয়তো এসব করছে। ঝাড়ুটা হাতে নিয়ে ঝাড়ুর মাঝে একটা কামড় দিলাম। মালিকের মেয়ের শরীর কোনো ওনা নেই,
একদম কি বলবো, আমার ভেতরে কেমন কেমন যেন হচ্ছে। ঝাড়ুটা হাতে নিয়ে ঠাস করে মাথায় জোরে আঘাত করলাম, আর সাথে সাথেই চোখ বন্ধ করে বলতে লাগলাম, সি সি, আমি এতটা খারাপ কীভাবে হতে পারলাম? তারা আমাকে কাজের বিনিময়ে টাকা দেয়, আর আমি এসব কেন দেখবো? এখানে কি হয় না হয় সেটা আমার দেখার বিষয় না। মূল পয়েন্ট হলো আমাকে আমার মতোই কাজ করতে হবে, উল্টাপাল্টা নজর দিলে হবে না। আমি চুপচাপ মাথা নিচু করে কাজ করতে লাগলাম। রান্নাঘরে গিয়ে আমিও ঝাড়ু হাতে নিয়ে উল্টাপাল্টা নাচ করতে লাগলাম। বক্সের তালে তালে শরীরে কেমন যেন একটা ভাব উঠে গেল, তোর আলুর মাথা, কাজ করবো পরে। ঝাড়ুটা দূরে ফেলে দিয়ে আমি উল্টাপাল্টা নাচতে শুরু করলাম। আজকে যেন আলাদা এক প্রকার আনন্দ আসছে শরীরে, যাকে বলে বাবা ডিজে। এভাবে কতক্ষণ নাচানাচি করছি নিজেও বলতে পারে না। হঠাৎ কে জানি বলো, বাবা তুমি তো খুব সুন্দর নাচতে পারো। সামনে তাকে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, এই যা, আজকে আমার মান সম্মান সব বুঝে গেল। আন্টি আমার দিকে তাকিয়ে বললো, ভিতরে আসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। আমি আন্টির পিছনে পিছনে গেলাম। আন্টি তার মেয়ের পাশে সোফায় বসে বলল, এখানে আসছো কতক্ষণ হলো? আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, জানি না ম্যাডাম, আর আমি সরি, আর এমন হবে না ম্যাডাম, আমাকে মাফ করে দেন। ম্যাডাম আর ওনার মেয়ে হঠাৎ করে হাসতে হাসতে বলল, এভাবে কেউ নাচে? হাসতে হাসতে তো আমি শেষ। মাথা এদিকে, হাত পা একদিকে, এটা কোনো নাচ হলো? এর থেকে তো আমার মেয়ে কত সুন্দর নাচ করতে পারে। মনে মনে বললাম, আলুর মাথা, আপনার মেয়ে তো আমার থেকেও আরও বাজে নাচে। এটাকে নাচ বলে নাকি অন্য কিছু বলে? কুত্তার মতো পাছা নাচায়, এটাকে নাচ বলে না, কুত্তার ড্যান্স বলে। আচ্ছা, এটাকে কুত্তা ড্যান্স দেওয়া যায় না কি বলে? তাহলে আমারটাকে কি দেওয়া যায়? আন্টি এবার বলল, বক্সে গান শুনলে সবার শরীরে আলাদা একটা তাল আসে, এটা আমি মানি, কিন্তু তোমার ছোট ম্যাডাম তো তোমার নাচ ভিডিও করেছে। আমি অবাক হয়ে বললাম, কি? ছোটো ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এগুলো আমার আপুকে দেখারও খুব আনন্দিত হবে, সেই জন্য এটা রাখলাম। ম্যাডাম আমার মান ইজ্জতের বিষয়, প্লিজ এমন করবেন না ম্যাডাম। আন্টি বলল, আমি বলবো না কেটে দিবে, চিন্তা করো না। আর আমার মেয়ে এখন তাড়াতাড়ি চলে আসবে, আজকে রাতে হয়তো রওনা দিতে পারে। তুমি কালকে সকাল সকাল চলে আসবে। আজকে আর তোমার কাজ করতে হবে না, চলেই যাও বরং। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আম্মু, আমার ওর সাথে কিছু কথা আছে, তুমি একটু উপরে যাও। আন্টি বলল, আচ্ছা ঠিক আছে, আর বউ আসলে বলিস আমাকে কফি বানিয়ে দিয়ে আসতে। আন্টি আজকে মনে হচ্ছে বউ আসবে না, আসলেও দেরি হতে হবে। আমি আপনাকে কফি বানিয়ে দেবো কি? তুমি কফি বানাতে পারো তো? জি আন্টি, পারি তো আমি। আচ্ছা তাহলে বানিয়ে নিয়ে আসো। আর বউয়া যেহেতু আসেনি, তুমি কিছুক্ষণ থাকো, পরে আবার যাবা। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি আসি। আন্টি আর কিছু না বলে উপরে চলে গেল। আন্টি যেতেই ওনার মেয়ে দাঁড়িয়ে বলল, তুই আমাকে চিনিস? জি, আপনি আমার ছোট ম্যাডাম হন। মেয়েটা আমার কথা শুনে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার দিকে তাকে কি দেখছিলি রে? তুই এই বাসার চাকর হয়ে আমার দিকে বাজে নজরে তাকাস? জীবনে কোনোদিন তো মনে হয় না, জীবনে কোনোদিন তো মনে হয় না এইসব বাসার চোখেও তাকিয়ে দেখছিস। জীবনে কোনোদিনও তো মনে হয় না এইসব বাসার চোখেও তাকিয়ে দেখোস না। ও, আমার তো মনেই ছিল না, তুই তো আবার বসতেছিলে। সি সি, দূরে যা, সব শরীরে গন্ধ করছে। আর আমার দিকে তাকাতে হলেও আমার থেকে অনুমতি নিতে হবে, বুঝলি? কারণ তোর মতো আমি ফকিন্নি না। আমার যে জুতো গুলো আছে না, ওইগুলোর দামও তোর শরীরের একটা কিডনি বিক্রি করলেও হবে না। চো, এখন থেকে কি করতে হবে বুঝলি তো, নাকি আবার আমাকে সব বুঝিয়ে দিতে হবে? আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। ঠাস করে আমার বাম গালে আরেকটা চড় দিয়ে বলল, আমার অনুমতি না নিয়ে তুই কিভাবে কিচেন রুমে একা একা নাচানাচি করলি? ও বুঝছি, জীবনও তো মনে হয় এরকম বক্স চোখেও দেখিসনি। আর তুই দেখবি কিভাবে? তুই তো একটা ফকিন্নি। এখন আমার সামনে থেকে যা, না হলে উস্টা মেরে ফেলে দিব। আমার এইসব কথা যদি আমার আম্মুর কানে যায় না, তোর 12টা বাজে দিব। আর জীবনও চাকরি করতে হবে না, মনে থাকে যেন। যা, কিচেনে গিয়ে কফি বানিয়ে আন। আমি মাথা নিচু করে কিচেনে চলে গেলাম। চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। আমার অপরাধ হয়তো এই জায়গায়, আমি কেন গরিব হয়ে জন্ম নিলাম? আজকে যদি আমি গরিব না হতাম তাহলে তো ও আমাকে এভাবে অপমান করতে পারতো না। আমি ওর দিকে তাকিয়েছি বলে আমি খারাপ হয়ে গেলাম। আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আজকে এটাকে একদম ধর্ষণ হয়ে যেত। না না, দোষ তো আমারই, আমি কেন ওর দিকে তাকালাম? আর বড় কথা হলো আমি গরিব, আমাকে চুপচাপ কাজ করতে হবে। সুমনের কাছে এসব কথা বললে ও এখানে এসে ঝগড়া করবে জানে, কিন্তু আমি কয়দিন আর পরের দিন সাহায্য নিয়ে চলবো। এখন আমাকে একাই চলতে হবে, একা একা পথ চলা শিখে তাহলে জীবনে হয়তো কিছু করতে পারবো। কফি দিয়ে নিচে আসতেই দেখি বুয়া এসে গেছে।
আমি ছোটো ম্যাডামের কফি দিয়েই বাসা থেকে বের হয়ে গেলাম। আমার কাজ শেষ যেহেতু, তো এখানে থেকে আর কি করব। এখন আবার তাড়াতাড়ি আমার নিজের বাসায় যেতে হবে। দাদি কি করছে কি জানি। আগে গিয়ে দেখি, বাসার সামনে গিয়ে দেখি দাদি বাইরে বসে আছে। আমি দাদিকে দেখে দূর থেকে বললাম, কি দাদি তুমি বাইরে বসে আছো কেন? দেখছো বাইরে কি গরম পড়ছে? দাদি মুখটা কালো করে বলল, আমার নাতির কপালে এত কষ্ট কেন বুঝি না। তুই তো কোনোদিন কারোর সাথে উঁচু গলায় কথা বলিস নাই, কিন্তু তোর কপালেই কেন এত কষ্ট লেখা এটাই বুঝি না। আমি দাদির পাশে দাঁড়িয়ে বললাম, কি হয়েছে আমাকে এটা তো বলবে। দাদি শুধু বলল, ভিতরে গিয়ে দেখ তোর বউ আবার এসেছে। আমি দাদির কথা শুনে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি মারিয়া এক কোনায় বসে আছে। আমাকে দেখে আমার কাছে এসে আমার পায়ের উপর লুটিয়ে পড়ে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর বাকি জীবনেও এমন কিছু করব না। আমি মারিয়া থেকে দূরে গিয়ে বললাম, আমার থেকে দূরে থাকেন। আপনার মতো মেয়েকে আমি ঘৃণা করি। আর আপনাকে বলছি না আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাও কেন এখানে আসছেন? চলে যান এখান থেকে। আর আপনি আমার বাবার কাছে যান, উনি আপনাকে খুব সুখে রাখবে। আপনার বাবা সকাল থেকে কোথায় যেন চলে গেছে, তার কোনো খবর নেই। শুধু যাওয়ার আগে বলে গেছে আপনি যেন আবার বাড়িতে ফিরে যান। আর বলছে আমি এক জায়গায় যাব, ফিরে আসতেও পারি আবার নাও আসতে পারি। আপনার বাবা তো আমাকে ফেলে চলে গেছে, কিন্তু আমার তো যাবার মতো কেউ নেই। আমি আবার আপনার সাথে সংসার করতে চাই। আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো। নিজের রাগটাকে কোনো মতে কন্ট্রোল করে বললাম, আপনি এখান থেকে যাবেন নাকি আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে? আমার কথা শুনে মারিয়া বিছানার উপর বসে বলল, এটা আমার স্বামীর বাসা, আমি এই বাসা থেকে কোথাও যাব না। আমি কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। এই মেয়ে এভাবে এখান থেকে যাবে না। সুমনকে ফোন করে বললাম, তুই কিছু একটা কর। সুমন শুধু বলল, চিন্তা করিস না, ওদের সব ভিডিও আমার কাছে আছে। আমি পুলিশ নিয়ে আসছি কিছুক্ষণের ভিতরে। ফোন রাখার পর দাদি বলল, কি করবি এখন? আমার মাথা খাবে না তো, এমনি মাথা গরম হয়ে আছে। ভিতর থেকে আওয়াজ এলো, আপনি সব কিছু ভুলে আমাকে প্লিজ ফিরিয়ে নেন। আমি এখন থেকে সব কিছু বাদ দিয়ে ভালো হয়ে যাব, একজন ভালো স্ত্রী হয়ে আমি দেখাবো। মারিয়ার কথা শুনে শরীর আমার মরিচের মতো জ্বালা পোড়া করতে লাগলো। আমি টেনশনে এদিক থেকে ওদিক শুধু হাঁটাহাঁটি করছি। কিছুক্ষণ পর সুমন পুলিশ সাথে করে নিয়ে এসে বলল, আমি সব গুছিয়ে এনেছি, তুই আজকের মধ্যে ওকে ডিভোর্স দিবি। আমি সে ব্যবস্থা করে এসেছি। পুলিশগুলো ভেতরে গিয়ে মারিয়াকে হাত ধরে বাইরে এনে বলল, আপনি পরকীয়া করবেন আবার তার কাছে ফিরে আসবেন, এটা কেমন কথা? আপনাকে যে উনি খুন করে নাই এটা আপনার ভাগ্য। যদি এই ছেলের জায়গায় অন্য কেউ হতো তাহলে সত্যি সত্যি আপনি খুন হতেন। আমি একজন পুলিশ হয়ে আমি এই কথা বলছি, কারণ একজন স্ত্রী মানে অর্ধাঙ্গিনী। ধুর, আমি কাকে কি বোঝাই। এখন এই ছেলে আপনাকে নিয়ে সংসার করবে না। আপনি এখান থেকে না গেলে আমরা আপনাকে কি করব তা জানেন? মারিয়া আমার পায়ে পড়ে বলল, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি আর এসব করব না, কসম করে বলছি। তোমার নিজের জীবন তুমি নিজেই নষ্ট করেছো। আমি তো তোমাকে আর এসব করতে বলি নাই। আমি তো চেয়েছিলাম সুন্দর একটা সংসার, কিন্তু তুমি সেটাও করতে দিলে না। এখন জেলে চলে যাও, আর না হয় আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। আর তোমার মতো মেয়েরা শুধু নষ্টামি করতে পারে, সংসার না, বুঝলে? সুমন তুই কিছু বল। সুমন রেগে বলল, আপনি এখান থেকে যাবেন নাকি আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে? আর নেন, এখানে সাইন করেন। আমি আসার পথে ডিভোর্স পেপার নিয়ে আসছি। মারিয়া তো সাইন করতেই চায় না, ওকে জোর করিয়ে সাইন করলাম। সব শেষে ওকে পুলিশের হাতে তুলে দিলাম। সবাই যাওয়ার পর সুমন আমাকে বলল, কি রে, হঠাৎ করে ও এখানে আসলো কেন? আমি কিছু না বলে সুমনের কথা শুনে বাসার ভেতরে চলে গেলাম। সুমন আমার পিছনে পিছনে এসে আমার পাশে বসে বলল, কি রে, মন খারাপ তোর? আমার কি আর মন আছে রে যে আমার মন খারাপ থাকবে? তবে একটা বিষয় চিন্তা করলে আমার খুব খারাপ লাগে। আমার এই পৃথিবীতে জন্ম কেন হলো বলতে পারবি? যদি জন্ম না হতো তাহলে এত কষ্ট পেতাম না রে। আজ আমার সাথে শুধু বারবার এসব হয়। সুমন আমার মাথায় হাত দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যা, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সব কিছু ভুলে যেতে চাই, কিন্তু ওরা তো আমাকে সব ভুলে থাকতে দেয় না রে। শুধু বারবার আমার পিছনে এসে লেগে যায়। কিভাবে নিজেকে পরিবর্তন করব তুই বল? সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমি তোরা একটা কাজ করতে দেবো, পারবি তুই? বল, কি করতে হবে? তুই বলবি, আমি করব না?
এটা কি হতে পারে? বল, কি করতে হবে? আমাকে তুই নিজ হাতে মারতে পারবি? আমার মরতে খুব ইচ্ছে হচ্ছে, আর এসব সহ্য হচ্ছে না রে। আজকে মারিকে বিদায় করলাম, 2 দিন পর ওর বোন কোনো বাহানা নিয়ে এসে বলবে আমি তোমার বিয়ে করা বউ। আমি তোকে একটা কথা বলছিলাম, মনে আছে তো? তোর নিজেকে শক্ত করতে হবে। তুই কারো কথা শুনবি না, তুই নিজের ইচ্ছা মতো চলবি। মাঝে মাঝে মন চায় সব ফেলে দূরে কোথাও চলে যাই, কিন্তু দাদির জন্য পারে না। আমি চলে গেলে আমার দাদির কি হবে বল? বুঝতে পারছি। এখন কি আবার সে আগের বাসায় যাবি? যেতে তো হবেই, এছাড়া কি করব বল? বাবা তো পালিয়ে চলে গেছে। মানুষ ভুল করে ঠিকই, কিন্তু এইসব ভুলগুলো ঠিক সময় হারিয়ে, যেমন তোর বাবা। চল, এখন তোকে আমি সাহায্য করি। একদিন এই বাসা থেকে ওই বাসা আর ভাল লাগে না, বাসা চেঞ্জ করা। এখন কথা না বলে চল তো। সুমনকে নিয়ে বাসা চেঞ্জ করলাম, এমনি অনেকটাই রাত হয়ে গেল, এজন্য সুমনকে বাসায় পাঠিয়ে দিলাম। আজকে কেমন যেন চোখে ঘুম আসছে না, কেমন যেন নিজের মনের ভিতরে একটা টেনশন ঢুকে গেল। চাইলে আমি যে কোনো চাকরি করতে পারি আপুর সাহায্যে, কিন্তু আমি চাইছি আমি কারো কোনো সাহায্য নেব না, একা একাই নিজের পথ চলা শিখবো। বিছানার শৈলে হেলিয়ে ঘুমিয়ে গেলাম, এমনি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, তাকে থাকতেই পারছি না। সকাল সকাল দাদিকে রেখে কাজের উদ্দেশ্যে বের হলাম, তবে কালকে দাদিকে একটু ধমক দিয়েছিলাম, এই জন্য তিনি আমার সাথে কথা বলেন না। ওনার তো কোনো দোষ নেই, ওনার কাছে আমার মাপ চাইতে হবে। সকাল সকাল বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই ম্যাডাম এসে দরজা খুলে দিল। ম্যাডাম আমাকে দেখে বলল, আসো বাবা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ম্যাডাম আমাকে এই কাজগুলো একটু দেখিয়ে দেন, আমি সবগুলো গুছিয়ে করবো নি। আজকে মনে হয় ড্রাইভার আসবে না, তুমি গাড়ি চালাতে পারো তো? অল্প অল্প পারি, বন্ধুর কাছ থেকে শিখেছিলাম, কিন্তু আমাকে এখন কি করতে হবে তাই বলেন। তোমাকে এখন এয়ারপোর্টে যেতে হবে। ভাবছিলাম ড্রাইভার আসবে, কিন্তু উনি তো আসেই নেই। ম্যাডাম একটা প্রশ্ন করতে পারি কি? অবশ্যই, বলো কি বলবে। কোনোদিন তো স্যারকে দেখলাম না ম্যাডাম, উনি কোথায় থাকেন? তোমার স্যার দেশের বাইরে থাকে, আর আমার মেয়ে এতদিন ওর বাবার কাছেই ছিল। এখন এত কথা না বলে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও। কিন্তু ম্যাডাম আমি তো আপনার মেয়েকে চিনি না। তোমাকে চিনতে হবে না, তুমি কি এয়ারপোর্টে দাঁড়াও, আমি ওর ফোনে তোমার পিক দিব, ও বরং তোমাকেই খুঁজে নেবে। আচ্ছা ম্যাডাম। আর একটা কথা। জি বলেন। আমাকে ম্যাডাম বলা লাগবে না, আন্টি বলতে পারো। আর এই নাও চাবি, তাড়াতাড়ি চলে যাও। আন্টি ছোট ম্যাডাম গেলে তো ভালো হতো। ওর কথা আর বলো না, আমার ছোট মেয়ে 10টার আগে ঘুম থেকে উঠেই না। আমি আর কিছু না বলে ওনার হাত থেকে চাবি নিয়ে বাস থেকে বের হলাম। অনেকদিন হলো গাড়ি চালানো হয় না, অ্যাক্সিডেন্ট করবো না তো আবার। পুরো কনফিডেন্স নিয়ে আমাকে গাড়ি চালাতে হবে। আমি ধীরে ধীরে মাইক্রো চালাতে লাগলাম, তবে একটু সাবধানে, অনেকদিন হলো ড্রাইভিং করা হয় না। এয়ারপোর্টে যাওয়ার পর আমি গাড়ি থেকে নেমে এক কোনায় গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে অনেকেই আসছে, কিন্তু ম্যাডামের কোনো খোঁজ খবর নেই। আন্টি যে আমাকে কোথায় পাঠিয়ে দিল কি জানে, আমি তো ওনার মেয়েকে চিনি না পর্যন্ত। তোর আন্টি বলছে আমাকে নাকি উনি খুঁজে নেবে। আমার কি, আমি আমার মতো দাঁড়িয়ে থাকি। হঠাৎ দেখি ভেতর থেকে একটা মেয়ে বের হলো, চোখে কালো চশমা, ঠোঁটে লাল লিপস্টিক আর কিছু মডার্ন কাপড় পরেছে। একটা মেয়ে তো নয় আবার, আরে ওনাকে দেখে তো আমার থেকে বয়সে অনেক বড় লাগছে। এত সুন্দর মেয়ে তো আমার মালিকের মেয়ে হতে পারে না, এটা আমি শিওর। আমাদের দেশে যে এত সুন্দর মেয়ে আছে, এটা ওনাকে না দেখলে বলতেই পারতাম না। আরে আরে আমি কি করছি সেদিন ছোট ম্যাডামের উপর নজর দেওয়ার কারণে আমাকে কি করছিল মনে আছে আমার। আমি ওর ফোনটা হাতে নিয়ে সময় দেখতে লাগলাম, আর সেই সময় মেয়েটা হেঁটে হেঁটে আমার সামনে এসে বলল, তোমার নাম কি লাদেন? মনে মনে বললাম, তার মানে এটাই কি মালিকের বড় মেয়ে? ওনার যে এত সুন্দর একটা মেয়ে আছে এটা তো আমি জানতামই না। মনে মনে বললাম, যাক বাবা, তাহলে চোখের একটা মানসিক শান্তি হয়ে গেল। ওনাকে দেখলে যে আশেপাশের সব কিছু ভুলে যাই। তবে সত্যি একটা কথা কি, এর আগেও আমি অনেক সুন্দর মেয়ে দেখেছি, কিন্তু ওনার যে মুখের কাটিং এতটা সুন্দর বলার বাইরে, এজন্য হয়তো আলাদা করে ওনাকে সুন্দর লাগছে। তবে আমি একটু অনুমান করলাম তিনি আমার থেকে 2-3 বছরের বড় হবে। যাক, আমি এখন উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে আমি আমার কাজ করি। আমি সামনে থেকে ফোনটা সরিয়ে বললাম, জি আমার নাম লাদেন। আমি এই কথা বলতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আমু তোমাকে পাঠিয়েছে? আমার আর কিছু বোঝার নেই, যা বোঝার বুঝে গেছি। ইনি সেই বিদেশিনী ম্যাডাম, মানে মালিকের বড় মেয়ে। আমি তাড়াতাড়ি ওনার হাত থেকে লাগেজ নিয়ে বললাম, আন্টিকে বলছি আমি যদি আপনাকে না চিনি, কিন্তু উনি বললেন আপনি নাকি আমাকে খুঁজে নেবেন, এজন্য আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। এখন চলেন ম্যাডাম। মেয়েটা চশমা খুলতে বলতে সামনের দিকে হেঁটে যাচ্ছে, আর আমাকে বলছে, তুমি কি কাজ করো আমাদের বাসায়? জি ম্যাডাম, একজন চাকরের যেই কাজ হতে পারে সেই কাজ করি আমি। আমার কথা শুনে ম্যাডাম দাঁড়িয়ে বলল, এমন করে বললে কেন? নিজেকে কখনো ছোট মনে করবে না, এটা তো বলতে পারতে তুমি আমাদের বাসায় কাজের ছেলে।
মানুষ তার পেটের খিদের জন্য যা ইচ্ছে তাই করতে পারে, এই জন্য সে খারাপ হয়ে যায় না, বুঝলে? নিজেকে কখনো ছোট মনে করবে না। আপনি অনেক ভালো ম্যাডাম, আপনার মনে কোনো অহংকার নেই। কেন? বড়লোক হলে কি মানুষ অহংকারী হয়ে যায় নাকি? এমনটা নয় ম্যাডাম, কিন্তু বড় লোকেরা গরিবদের দেখতে পারে না। ওরা সবসময় চায় আমাদের কাটিয়ে ওরা বসে বসে খেতে, আর মাঝে মধ্যে তো টাকার কারণে ওরা আমাদের গায়ে পর্যন্ত হাত তোলে। তোমার সাথে তো কেউ আবার এমন করে নাই। কি যে বলেন ম্যাডাম, আপনার পরিবারের মানুষগুলো অনেক ভালো। আচ্ছা ম্যাডাম, আপনার নামটা কি জানা যাবে? হুম, অবশ্যই, কেন নয়। আমার নাম রিয়া চৌধুরী। খুব সুন্দর নাম ম্যাডাম। গাড়ির সামনে গিয়ে আমি গাড়ির দরজা খুলে দিয়ে বসলাম। ম্যাডাম বসে পড়েন। আমার কথা না শুনে ম্যাডাম ড্রাইভার সিটে বসে বলল, আমি আজকে গাড়ি ড্রাইভ করব। অনেক দিন আগে গাড়ি চালানো শিখেছিলাম, কিন্তু আম্মুর কারণে কখনো গাড়ি চালানো হয়ে ওঠে নাই। আজকে ড্রাইভার আসে নাই, ভালো হয়েছে। তুমি পিছনে বসে পড়ো। আমি ম্যাডামের সামনে হাত জোর করে অনুরোধ করে বললাম, ম্যাডাম আপনি প্লিজ আমার চাকরি খাবেন না। আপনি গাড়ি চালিয়েছেন শুনলে আন্টি আমাকে অনেক বকা দেবে। প্লিজ ম্যাডাম এমন করবেন না। রিয়া ম্যাডাম আমার কথা শুনে হেসে বলল, আরে আম্মু এসব জানবে না, আর তুমি এত চিন্তা করো কেন? বলছি তো, আমি কিচ্ছু হবে না। ম্যাডাম তাহলে আমি আপনার পাশে বসি, আপনার কিছু হয়ে গেলে আমি শেষ। রিয়া ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে, আর আমাকে একটু দেখিয়ে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। রিয়া ম্যাডাম গিয়ে ড্রাইভার সিটে বসলো, আমি ওনার পাশে বসলাম। তবে ওনার পাশে বসার কারণে বুকটা কেমন যেন ধুকপুক ধুকপুক করে, কাঁপাকাঁপি করছে। রিয়া ম্যাডামের শরীর থেকে এতটা সুগন্ধি একটা ঘ্রাণ আসছে, যেটা এক প্রকার আমাকে মাতাল বানিয়ে দিচ্ছে। শুধু চোখ বন্ধ করে রিয়া ম্যাডামের পাশে বসে আছি। আসলেই সবাই যে এক হয় না, এটা হলো রিয়া ম্যাডামের প্রমাণ। তিনি কি সুন্দর করে আমার সাথে কথা বলছেন, তার মনের ভেতরে একটু অহংকার নেই। বড় লোকেরা বুঝি এমনই হয়, কিন্তু তার বোন তো একটা ডাইনি। ওই দিন আমার সাথে কি ব্যবহার করলো, মনটা চাইছিল ওর চুল ধরে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলি। চোখ বন্ধ করে আবার কি চিন্তা করো তুমি? আমি কিন্তু গাড়ির চাবি দিলাম, ছাড়বো এখন। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, মনে মনে আপনার জন্য দোয়া করলাম যেন আপনার কিছু না হয়। আপনার কিছু হলে আমি শেষ। ম্যাডাম গাড়ি চালাতে চালাতে বলল, আরে আমার কিছু হবে না, তুমি দেখো আমি কিভাবে গাড়ি চালাই। রিয়া ম্যাডাম ঠিকই বলছে, উনি খুব সুন্দর করে গাড়ি চালাচ্ছেন। আমি ওনার ড্রাইভিং দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। রিয়া ম্যাডামের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তার আবার কি দরকার গাড়ি চালানোর? তিনি তো চাইলে 3-4 জন ড্রাইভার রাখতে পারে। এসব দেখে মনের ভিতরে রিয়া ম্যাডামের জন্য আলাদা একটা মায়া লেগে গেল। এতটা ভালো মানুষ যে আজও পৃথিবীতে আছে, সেটা রিয়া ম্যাডামকে না দেখলে বলতে পারতাম না। হঠাৎ করে রিয়া ম্যাডাম গাড়ির স্পিড বাড়িয়ে দিল। আমি বললাম, ম্যাডাম হঠাৎ করে গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন কেন? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, লাদেন দেখো, ব্রেক যেন কাজ করছে না, শুধু গাড়ির স্পিড বাড়ছে। আমি রিয়া ম্যাডামের পা সরিয়ে আমি নিজের পা দিয়ে গাড়ি ব্রেক করতে চাইলাম, কিন্তু রিয়া ম্যাডাম সত্যি বলল গাড়ির ব্রেক কাজ করছে না। ধীরে ধীরে রিয়া ম্যাডামের মুখটা কালো হতে লাগলো। রিয়া ম্যাডামকে আগে কি সুন্দর লাগছিল, কিন্তু তার চেহারাটা মুহূর্তের ভেতরে অন্ধকার হয়ে গেল। হয়তো চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে। বিষয়টা আমারও যেন খুব খারাপ লাগছে। তিনি আজকে দেশে এসেছে, কিন্তু দেশে এসে যে তিনি এমন অবস্থায় পড়বেন এটা তিনি জানতেন না। তবে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আন্টির কাছে রিয়াকে সুস্থ অবস্থায় পাঠাতে হবে। আমি আমার জীবন দিয়ে হলেও রিয়া ম্যাডামকে বাঁচতে দেবো। তিনি খুব ভালো মানুষ। তার মতো ভালো মানুষ যদি পৃথিবীতে একটা দুইটা থাকে, তাহলে গরিবের হয়তো অনেক সাহায্য পাবে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই, আমি বেঁচে থাকলেই কি আর মারা গেলেই কি। তবে রিয়া ম্যাডামের বেঁচে থাকার অনেক দরকার। রিয়া ম্যাডাম এবার কান্না করে দিয়ে বলল, লাদেন গাড়ির স্পিড আমার হাতের বাহিরে চলে যাচ্ছে, সব কিছু যেন ধীরে ধীরে আমার হাতের কন্ট্রোল ছাড়া হয়ে যাচ্ছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমার একটা উপকার করিয়েন। আমার একজন দাদি আছে, আমি মারা গেলে ওনাকে দেখে রাখবেন। আমি স্যার ওনার এই পৃথিবীতে কেউ নেই। আমি মারা গেলে কিছুই হবে না, কিন্তু আপনি আজকে দেশের বাইরে থেকে এসেছেন। আপনি মারা গেলে আন্টি আমাকে কি করবে যে বলার বাইরে। তাছাড়া আপনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল। এখন আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। এই কথা বলে দরজা খুলে গাড়ি জায়গায় গড়িয়ে রিয়া ম্যামকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলাম। জায়গায় গাড়ি ঘোরানোর জন্য পিছন থেকে একটা গাড়ি এসে জোরে আমার গাড়িতে লাগিয়ে দিল। আমি গাড়ির ভেতর থেকে সিটকে কোথায় যে পড়লাম এটাই বলতে পারি না, তবে জ্ঞান হারাই নাই। তবে এইটুকু বলতে পারি, আজকে আমার মরণ নিশ্চিত। আমার থেকে অনেকটা দূরে গাড়িটা ভেঙে তন্ন হয়ে পড়ে আছে। আমার হাতের অনেকটা জায়গায় কেটে গেছে। হাত থেকে এত রক্ত পড়ছে যেন মনে হচ্ছে কিছুক্ষণের ভেতরেই আমি মারা যাব। বাম পায়ে একটা কাচের টুকরো গেঁথে আছে, নাক মুখ থেকে রক্ত পড়ছে। যে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে তাকে আর দেখা যায় নাই। আশেপাশে কেউ নেই। এই শহরের মানুষ খুব নিষ্ঠুর। মানুষ মারা গেলে ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু কেউ আর সাহায্য করতে আসে না। হয়তো একটা মানুষ ওদের চোখের সামনে মারা গেলে ওরা খুব আনন্দ পায়। হঠাৎ রিয়া ম্যাডাম দৌড়ে এসে আমার মাথা ধরে বলল, সবকিছু আমার জন্য হয়েছে, তোমার কিছুই হতে দিব না আমি।
এই কথা বলে রিয়া ম্যাডাম একটা অটো ডাক দিল। অটোওয়ালা সাহায্যে রিয়া ম্যাডাম আমাকে গাড়ির ভেতরে তুললো। রিয়া ম্যাডাম নিজের ওড়না খুলে আমার হাত বেঁধে কান্না করতে করতে বলল, আজকে আমার জন্য তোমার এই অবস্থা। আমি যদি আজকে গাড়ি না চালাতাম তাহলে তোমার এই অবস্থা হতো। ম্যাডাম আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমার খুব খারাপ লাগে। তাছাড়া আপনার গাড়ি চালানোর খুব ইচ্ছে ছিল। আমি মারা গেলে আমার জন্য কেউ কান্না করবে না, কিন্তু আপনি মারা গেলে আপনার জন্য অনেকেই কান্না করবে। আপনি আজকে দেশে ফিরেছেন, আপনার অনেক কিছু দেখার বাকি আছে। রিয়া ম্যাডাম আমার মুখ চেপে ধরে বলল, কোনো কথা বলবে না, তোমার মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমি ইশারা করে বুঝলাম আমি হাসি মুখে মারা গেলেও আমার কিছু হবে না, আমার জন্য আপনি চিন্তা করবেন না, গাড়িটার একটা ব্যবস্থা করেন। রিয়া ম্যাডাম আমার মাথা ওনার বুকের মাঝে চেপে ধরলো। আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। কষ্ট যেন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তবে রিয়া ম্যাডাম আমাকে বুকের মাঝে চেপে ধরে রাখছে। কষ্টের মাঝেও যেন আলাদা একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেললাম বলতেও পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন তাকে দেখি আমার পাশে একজন নার্স বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে নার্স প্রশ্ন করলো, এখন আপনার কেমন লাগছে? এখানে কোনো একজন ছিল না যে আমাকে এখানে নিয়ে আসছিল? নার্স আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, একজন ম্যাডাম ছিল, তিনি কিছুক্ষণ এখানে থেকে চলে গেছেন আর হাসপাতালের বিলও দিয়ে গেছেন। আমাকে বলে গেছেন আপনার যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফিরে ততক্ষণ পর্যন্ত আমি যেন আপনার পাশে বসে থাকি। আমার কাজ শেষ, আমাকে এখান থেকে যেতে হবে। আর এই কাগজটা তিনি দিয়ে গেছেন, বলেছে আপনাকে দিতে। আর একটা কথা, আপনি যদি ভালো ফিল করেন তাহলে আপনি যেতে পারেন। আচ্ছা আমি তাহলে গেলাম। এই কথাগুলো বলে নার্স চলে গেল। মনে মনে বললাম, ম্যাডামকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তিনি আমাকে ফেলে চলে গেল কেন? আর এই কাগজে আবার কি লিখেছে? খুব আগ্রহের সাথে কাগজটা বের করে পড়তে লাগলাম। প্রথমে লিখছে, আমাকে মাফ করে দিও তুমি হয়তো আমার আম্মুকে এখনো ভালো করে চিনো নাই, কিন্তু আমি ওনাকে খুব ভালো করে চিনি। যদি আম্মু জানতে পারে আমি গাড়ি ড্রাইভ করেছিলাম তাহলে তোমাকে আম্মু কি যে করবে এটা আমি জানি না। আমি ওনার খুব আদরের মেয়ে। দেখো যা হয়েছে সব আমি ঠিক করে নিব। এত দামের একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, আম্মু শুনতে পারলে বলবে একটা সাধারণ চাকরের জন্য আমার এত টাকা একটা গাড়ি নষ্ট হয়ে গেল। তোমার কারণে আমি আমার আম্মুর কাছে বকা খেতে চাই না। জানি সব দোষ আমার, এরপরেও আম্মু এইসব জানতে পারলে তোমাকে অপমান করবে। আমি চাই তুমি আর চাকরিতে আসো না। দিন শেষে চিন্তা করে দেখলাম তুমি একটা গরিব ছেলে। থাক, তোমাকে আমি কিছু বলে অপমান করতে চাই না। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আর আমাদের বাসায় চাকরি করতে আসবে না, এটা আমার অনুরোধ। ভালো থাকবে। আমি কাগজের টুকরোটা পড়ে মনে মনে একটা মুচকে হাসি দিলাম। আসলে মানুষ সত্যি বলে কারোর সাহায্য করতে নেই। আজকে যদি আমি রিয়া ম্যাডামকে সাহায্য না করতাম তাহলে তো তিনি আমার মনে হয় একেবারে জন্মের জন্য উপরে চলে যেত। কিন্তু এই উপকার করে আমি কি পেলাম? উপকারের প্রতিদান বুঝি এইভাবেই আমাকে দিল। নিজের গালে নিজেই জোরে একটা চড় দিয়ে বললাম, তুই শালা মানুষ, তুই কেন পরে উপকার করতে যাস? মানুষে এত ভালো করিস দেখেই আজকে তোর এই অবস্থা। তোর বউ তোর ছেড়ে চলে গেছে, তোর বাবা তোর ছেড়ে চলে গেছে, কেউ নাই তো তোর পাশে। বোকা ছেলে, সুমন তোরে কতদিন সাহায্য করবে? একটা মানুষকে একবার হয়তো সাহায্য করবে, বেশি হলে 2 বার, কিন্তু 3 বারের সময় তো বলবে তোর একে আর কত সাহায্য করব আমি? নিজে কিছু পারে না, শুধু আমার সাহায্য নিয়ে চলে। সত্যি আমি কি এতটাই বোকা? ম্যাডামকে ভেতর থেকে কতটা ভালো দেখছি আমি, কি সুন্দর আমার সাথে কথা বলছে। তাকে বাঁচানোর জন্য গাড়িটা হয়তো নষ্ট হয়েছে, আর আমি বোকা তো হাসপাতালে। তো শেষে কি হলো? মন চাইছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলি। কি খবর মিস্টার লাদেন সাহেব, ভালো আছেন আপনি? সামনে তাকে দেখি মারিয়ার রুমে ঢুকতে ঢুকতে এই কথা বললো। আমি মারিয়ার রুমের দরজা বন্ধ করে আমার পাশে বসে বলল, ভালো আছো তো তুমি? তুমি এখানে কিভাবে এলে? এত তুতলি আর কথা বলতে হবে না। আমি কিভাবে এখানে এসেছি তোমার এটা জেনে কি লাভ? তুমি না জেলে ছিলে? আমরা তো তুমি আর সুমন মিলে আমাকে জেলে দিয়েছিলে, আমার মনে আছে তো। কিন্তু জেল থেকে কিভাবে বেরিয়ে আসছি তাই বলবে তো নাকি? তাই। রাতে থানার ওসির সাথে এক রাত ছিলাম, আবার আমাকে উনি 50,000 টাকাও দিয়েছে, আবার ছেড়েও দিয়েছে। কি ভালো না বলো? এই কথা বলে মারিয়া হো হো করে হাসতে লাগলো। আমি ওকে প্রশ্ন করলাম, শরীর বিক্রি করে আর কতদিন খাবে? তোর কি সত্যি মনে হয় আমি আমার শরীর বিক্রি করে এসব করছি? আমি তো এসব করতে চাই নাই। তুই যদি আমাকে আবার ফিরিয়ে নিতি
তাহলে আমি আর এমন করতাম না। আর থানার ওসির সাথে না থাকলে আমি তো জেলে পচে মরতাম। তুই তো আর ছাড়িয়ে আনতি না। আমি এসব কথা শুনতে চাই না, এখন বল এখানে কেন এসেছো, আর তুমি কিভাবে জানো আমি এখানে? আরে দেখ বোকা ছেলে কি বলে, আমি সকাল সকাল ওসির বাসা থেকে বের হয়ে তোর মতো কাউকে দেখলাম হাসপাতালে যেতে, আর দেখেই পিছু করে চলে আসলাম। এখন দেখি সত্যি সত্যি তুই। দেখ মারিয়া, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাছাড়া আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ডিভোর্স দিলেই বুঝি সব সম্পর্ক শেষ হয়ে যায়? দেখো, আমাকে প্লিজ বিরক্ত করবে না, তুমি তোমার মতো এখান থেকে চলে যাও। এখানে আসছি কি চলে যাওয়ার জন্য? কি চাও তুমি? তোর সাথে মেয়েটা কে ছিল? উনি আমার বাসার মালিকের মেয়ে হলো। মেয়েটা তো খুব সুন্দর, কিন্তু তোরে একা ফেলে চলে গেল কেন এটাই বুঝলাম না। আমি যেই ফোনটা হাতে নেব, তখন মারিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, তুই চাইলেও কাউকে কল দিতে পারবি না। আমি এই রুমটা আধা ঘন্টার জন্য ডাক্তারের কাছ থেকে বলে নিয়েছি, বিনিময়ে ডাক্তারকে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। তো তোর কি মনে হয় টাকাগুলো আমি এমনিই দিয়েছি? দেখ মারিয়া, আমি এমনি অসুস্থ, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি আমাকে ছেড়ে দাও প্লিজ। মায়ের শরীর থেকে শাড়িটা টেনে খুলে ফেললো, ধীরে ধীরে ওর শরীর থেকে সব কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে বললাম, তুমি আমার কাছে কি চাও? তুই আমার দিকে তাকিয়ে কথা বল, আমি না তোর বিয়ে করা বউ? আগে বউ ছেলে, কিন্তু এখন তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তুই আমার দিকে তাকিয়ে দেখে বল তো, আমার কাছে যা আছে অন্য মেয়ের কাছেও তো তাই আছে। হয়তো আমার শরীরে অনেক পুরুষ হয়েছে, তাই বলে কি আমার কিছু কমে গেছে? তুই বুঝিস না কেন? আমি তোর জন্য সব কিছু করতে পারি, তুই আমাকে প্লিজ ফিরিয়ে নে। আগে আপনি কাপড় পরেন। মারে আমার উপরে চেপে আমার ঠোঁট দখল করে নিল। কোনো মতে ওকে সারিয়ে বললাম, আমার হাত থেকে রক্ত বের হচ্ছে, প্লিজ আমাকে আপনি ছেড়ে দিন। মারিয়া পাশ থেকে শাড়িটা নিয়ে কোনো মতে শরীরে পেঁচিয়ে বলল, এবার আমার দিকে তাকা। আমি মারের দিকে তাকে বললাম, আপনি প্লিজ আমার সামনে থেকে চলে যান। মারিয়া আমার ঠোঁটে আলতো ছোঁয়া দিয়ে বলল, জানিস আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তোর মতো ভালো একটা ছেলেকে হাতছাড়া করে। ভাবছিলাম তোর আড়ালে তোর বাবার সাথে পরকীয়া করব, কিন্তু তোর বন্ধুর জন্য সেটাও পারলাম না। আবার তোর বাবাও আমাকে একা রেখে চলে গেছে। আমি আপনার এসব কথা শুনতে চাই না, আপনি আপনার রাস্তা দেখেন। তোর মনটা অনেক ভালো জানিস। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ডাক্তার দেখে দেবেন, আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। তোরে দেখে আমার অনেক মায়া হয় রে। আমি আপনার এসব কথা শুনতে চাই না, আমাকে যেতে দিন প্লিজ। বাঁচার খুব ইচ্ছে আছে না তোর, কিন্তু আজকে আমি যা বলবো তাই হবে। এখানে আরো 20 মিনিট আছে আমার হাতে, তোকে এভাবেই থাকতে হবে। আপনি কি চান আমার কাছে? আমাকে ফিরিয়ে নে। এই জীবন থাকতেও না আপনার মতো নষ্ট একটা মেয়েকে আমি ফিরিয়ে নেব, যে কিনা যাত্রার সাথে ইচ্ছে বিছানায় শুয়ে পড়ে। আমার তো ভাবতেও লজ্জা হয় যে আপনার মতো একজন মেয়ে আমার স্ত্রী ছিল। আমার কথা শুনে মারি একটা মুচকে হাসিতে বলল, ইদানিং শুনছি আমার বোন নাকি তোরে বিয়ে করতে চায়। একটা কথা আছে জানেন, রক্তের সম্পর্ক কখনো বেইমানি করতে পারে না, বলা তো যায় না আপনার বোন আপনার মতো। মারিয়া আমার মুখ চেপে ধরে আমার চোখে চোখ রেখে বলল, তার বাচ্চা আমার বোনের নামে একটাও খারাপ কথা বলবি না, নইলে তোর জিভ টেনে কেটে ফেলবে। আমি আর কিছু বললাম না, শুধু চুপচাপ মারির দিকে তাকিয়ে আছি। আমার তাকানো দেখে মারিয়া আমার পা ধরে বলল, আমি তোরে শেষবারের মতো অনুরোধ করে বলছি, আমাকে তুই ফিরিয়ে নে। আমি তোর সাথে আর বেইমানি করব না, তুই যেভাবে বলবি আমি সেভাবেই চলবো। এর থেকে বরং আমাকে মেরে ফেলুন, তাও আমি আপনার মতো মেয়েকে ফিরিয়ে নেব না। মারি এবার চোখ বন্ধ করে বলল, তোরে আমি মারতে চাই না, কিন্তু তুই আমার না হলে যে আমি তোরে কারো হতে দিব না। আপনি আমার সাথে কি করতে চান? আগে সব সময় আমাকে মারিয়া বলতি, আবার মাঝে মাঝে আদর করে বউজান বলতি, আর এখন আপনি শেষবারের মতো আমাকে একবার বউ ডাকবি? তোর মুখ থেকে বউ ডাক শোনার খুব ইচ্ছে করছে আমার। মানে তুমি এখানে কি করতে চাও? ভয়ে এখন আপনি থেকে তুমিতে চলে আসলি। সে যাই হোক, আমাকে একবার বউ বল। জীবন থাকতো না। মারিয়া পিস্তল বের করে বলল, আজকে তোর শেষ দিন, এটা তুই জানিস? মারিয়ার হাতে পিস্তল দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে এটা আবার কোথায় পেল? মারিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা কোথা থেকে এনেছি তাই তো বলবি? এই পিস্তল দিয়ে মারলে আমার কোনো অপরাধ থাকবে না। এটা হলো থানার ওসির পিস্তল,
ওনার কাছ থেকে কিছুক্ষণের জন্য এনেছি। কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, এই কথাটাই তো জানিস তুই। আমাকে মেরে তোমার কী লাভ আছে? মারি আমার কপালে পিস্তল ঠেকিয়ে আমার ঠোঁটগুলো আবার আঁকড়ে ধরে অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, অনেক ভালোবাসি রে তোরে, কিন্তু তুই বুঝলি না। আমি একটু আশেপাশে তাকে দেখার চেষ্টা করছি এখানে কেউ আসে নাকি, কিন্তু আশেপাশে কেউ নেই, বরং আমি আর মারিয়া ছাড়া। তবে জানলার পাশে অন্য রুমে আপুর মতো কাউকে দেখলাম দাঁড়িয়ে আছে। মারিয়া আমার মুখটা ধরে আমার দিকে তাকিয়ে বলল, আশেপাশে তাকিয়ে দেখলে আর কি হবে, তোরে আজকে কেউ আর বাঁচাতে এখানে আসবে না। তোর হাতে দুইটা রাস্তা, আমাকে বিয়ে কর নইলে মর। আমি পিস্তলটা আমার মাথায় ধরে বললাম, এর থেকে বরং আমাকে মেরেই ফেল, তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। মারিয়া আমার চোখের দিকে তাকিয়ে কান্না করে দিয়ে বলল, মাফ করে দিস আমাকে, আমি তোর ভালোবাসা না বুঝে নিজেকে নষ্ট করে দিয়েছি। আমি এখন আমার চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পারছি, কিন্তু এত সহজে আমি মরতে চাই না। জানলার দিকে তাকে বললাম, আপু আমাকে বাঁচা প্লিজ, আমি বাঁচতে চাই। জানি এটা আমার আপু না, যদি কেউ আমার কথা শোনে জানলার পাশ থেকে তাহলে অবশ্যই আমাকে বাঁচতে আসবে। মারিয়া তো বলল, তোর তো সাহস কম না, দেখ তোরে এখন কেমন শাস্তি দিয়ে মারি। এই কথা বলেই মারিয়া আমার হাতের মাঝে একটা গুলি দিল। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, মা গো। আর জানলার ওপাশে আমার আপুই ছিল। আপুর চোখে আমার চোখ পড়তেই আপু জোরে চিৎকার দিয়ে বলল, লাদেন, আমি থাকতে তোর কিছুই করতে হবে না। মারিয়া তো এই কথা শুনে দৌড়ে দরজা খুলে বের হয়ে গেল। মারিয়া যেতে আপু তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, ভাই, তোর কি অবস্থা করেছে আমাকে শুধু একবার বল, আমি ওকে ছাড়বো না। আমি অনেক কষ্টে আপুকে বললাম, আপু আমার হাতে গুলি লেগেছে, এটা আগে বের কর, আমার খুব কষ্ট হচ্ছে। আপু বলল, তুই 1 মিনিট চোখ খুলে রাখ, আমি হাসপাতালে সব ডক্টর এখানে নিয়ে আসবো। এই কথা বলে আপু চলে গেল। কিছুক্ষণ পর আপু অনেকগুলো ডাক্তারের সাথে ভেতরে ঢুকে কান্না করতে করতে বলল, আপনাদের যত টাকা দরকার হয় নেন, তবে আমার ছোট ভাইকে যেন কিচ্ছু না হয়। ডাক্তার আপুকে বের করে দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। আমি শুধু তাকে দেখছি, ডাক্তাররা সবাই মিলে আমার কি করছে। কিছুক্ষণ পর ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, এখন আপনি বিপদ মুক্ত, কিন্তু আমাদের হাসপাতালে আপনাকে কে গুলি করলো? আমি শুধু জবাব দিলাম যে আমি দেখি নাই। আমি সব কিছু ইচ্ছে করলে বলতে পারতাম, কিন্তু আমার কারণে কারোর চাকরি চলে যাক এটা আমি চাই না। সবাই বের হয়ে যাওয়ার পর আপু কেবিনে ঢুকলো। আপু আমার গলা ঠাস ঠাস করে ধরে চড় দিয়ে বলল, তোরে কত করে বুঝছি নিজের খেয়াল রাখবি, আসলে তোর কিছু হয়ে যেত। আপু কান্না করতে তো আমাকে জোর ধরলো। আচ্ছা আপু, তুই এখানে কি করিস? আপু আমাকে সেরে আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে। প্লিজ আপু, এটা জানতে চাইবি না? তোরে বলছি মেয়েটাকে, তাজি বল। আপু আপু ধমক দিয়ে বলল, তোরে আমি কি বলতে বলছি বলবি নাকি? মারিয়ে এসেছিল আমাকে মারতে, ও আমাকে দুটো অফার দিয়েছিল, হয়তো ওকে ফিরে নিতে হবে, নইলে আমাকে মরতে হবে। ওকে, আমি ছাড়বো না। তোরে মারতে এখান পর্যন্ত চলে আসছে, তোর হাতে পায়ে আবার কপালে সব কিসের আঘাতের চিহ্ন? উপকারের ঘাড়ে লাথি কথাটা আছে না আপু, ওইটার সাজা ভোগ করছি আমি। কে তোর ব্যবস্থা করেছে যার কোনো তুই হাসপাতালে? মালিকের মেয়েকে বাঁচাতে গিয়ে এই অবস্থা হয়েছে, কিন্তু শেষে আমার চাকরি চলে গেল। আমার কারণে নাকি ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে। বিশ্বাস কর আপু, তখন আমি না থাকলে মেয়েটা মারা যেত। আমি কিছু বলছে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আপু তুই আমাদেরকে এভাবে তাকিয়ে আছিস কেন? নিজেকে না খুব পরিবর্তন করবি বলেছিলি, কই কিছুই তো হলো না। তোর আমি কতবার বলছি তোর কারো কোনো বিপদে আপদে যেতে হবে না, কিন্তু আমার কথা তো শুনিসই নাই। আজকে যদি তোর কিছু হয়ে যেত? হলে তো ভালোই হতো, আম্মুর কাছে চলে যেতাম। তুই এখানে পড়ে মর, আমি গেলাম। আমি আপুর হাত ধরে বললাম, আমাকে একা ফেলে চলে যাবি? আপু কান্না করতে করতে বলল, তুই কেন বুঝিস না নিজেকে? আজকে যদি আমি হাসপাতালে রোগী দেখতে না আসতাম তাহলে তোর কি হতো? আর এখানে গার্ড থাকার পরও কিভাবে ও পিস্তল নিয়ে আসে এখানে? আমি তো ওকে ছাড়বো না। বাদ দে আপু। তুই কিভাবে ভালো হবি আমার এটা জানা আছে, চল এখান থেকে। কোথায়? কোনো কথা বলবি না, তোর কথা চিন্তা করতে করতে আমি ঠিক খেতে পর্যন্ত পারি না। বাবা মা হারা একটা ছেলে কখন কি করে, আর তুই পরের উপকার করে বেড়াস। অনেক হয়েছে, আর না, এখন আমার সাথে চল। আপু দাদিকে? সেটা তোর বলতে হবে না, আমি দেখছি কি করা যায়। আর ওই শালিরে পেলে তো আমি ছাড়বই না। আমার ভাইকে মারতে এখানে আসে। আপু দুজন নার্সের সাহায্যে আমাকে গাড়িতে তুললো, শেষে আমাকে একটা নতুন বাসায় নিয়ে গেল। এখানে তেমন কাউকে দেখতে পারছি না। বাসার ভিতরে গিয়ে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে। আপুকে দেখে মহিলাটা বলল, ম্যাডাম আপনি আমাকে এখানে আসতে বললেন যে? আপু বলল, আপনি গিয়ে বাসাটা একটু ভালো করে পরিষ্কার করে রাখেন, ঠিক আছে? মহিলাটা আপুর কথা শুনে ভেতরে চলে গেল। এবার আপু আমার দিকে তাকিয়ে বলল, আই এখানে বস।
আমি আপুর কথা শুনে আস্তে করে সোফায় গিয়ে বসলাম। আপু আমার পাশে বসে বলল, এটা আমার নতুন বাসা। বাসাটা অনেক সুন্দর আপু। তোর দুলাভাই এটা আমাকে জন্মদিনে গিফট করেছে। ভালোই হয়েছে, তবে সত্যি কথা কি জানিস, তুই তোর পথ দেখে অনেক ভালো করছিস। দুলাভাই সত্যি অনেক ভালো। আমার একজন স্বামী পাওয়া ভাগ্যের বিষয়। তবে আজকে থেকে তুই এখানেই থাকবি। শরীরটা সুস্থ হওয়ার পর চলে যাব। এটা তোর বোনের বাসা, মানে আজ থেকে তোর। মাফ কর আপু, আমি তোর বাসায় থাকতে পারবো না। আপু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে তুই পর করে দিলি। দেখ আপু, আমি এমনটা বলতে চাইছি না, তোর সংসার আছে। আমার দুলাভাই তোর একটা গিফট দিয়েছে, আমার জন্য তুই আর কত করবি বল। আপু আমাকে জোরে ধরে বলল, তুই ছাড়া আমার পৃথিবীতে কে আছে বল? তুই ছাড়া আমি কাকে ভাইয়া বলে ডাকবো? আমার মেয়ে কাকে মামা বলে ডাকবে বল? আমি তোর হারাতে চাই না ভাই। তুই আর পাগলামো করিস না। তোরে হারিয়ে আমি যে থাকতে পারবো না। একে একে বাবা মা সবাই চলে গেল। তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই ভাই। প্লিজ আমার কথা শোন। আমি আপুর মাথায় হাত দিয়ে বললাম, তুই কান্না করবি না প্লিজ, তুই যা বলবি আমি তাই করব। আপু এবার ওর চোখের পানি মুছে বলল, এই তো বুঝলি, এখন গিয়ে শুয়ে থাক। আমার আবার বাসায় যেতে হবে, নইলে তোর দুলাভাই বকা দিবে। একজন নার্স থাকবে এখানে, যদি কোনো দরকার হয় তুই তাকে বলবি। আর খাবার তৈরি করার জন্য একজন বউ আছে। বিকালে আমি আর তোর দুলাভাই মিলে আসবো না। আপু দাদিকে। দাদি কি? শুধু তোর একাই? উনি কি আমার দাদি হন না বল? তুই কোনো চিন্তা করিস না, আমি সবকিছু দেখে নেব। আপু আমাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখন ঘুমিয়ে যা, একটু শান্তি লাগবে। আমি কি যাবো এখন? চলে যা তুই, আমার জন্য চিন্তা করবি না। আপু ওর কিছু না বলে চলে গেল। আপু যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। বিকালে আপু আর দুলাভাই আসলো আমাকে দেখতে। দুলাভাই এসে বলল, ভালো হয়েছে, আমার একটা কোম্পানির দায়িত্ব তোমাকে দিতে পারবো। আমাকে দিয়ে এসব হবে না দুলাভাই। দুলাভাই আমার মাথায় হাত দিয়ে বলল, সব হবে, চিন্তা করো না, আমি বানিয়ে নিব। মানুষ চেষ্টা করলে সবকিছু সম্ভব। আর তুমি তো আমার একমাত্র শালা। এভাবে তিনজন মিলে কিছুক্ষণ কথা বললাম। আজকে 1 মাস হয়ে গেল, এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। আপু এই কয়েকদিন আমাকে অনেক সময় দিয়েছে। আপুর যত্নের কারণে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তবে এই 1 মাস আমি কোথায় ছিলাম আপু কাউকে কিছু বলে নাই, আমাকে এক প্রকার গোপনে রেখেছে বলা যায়। তবে কেন আপু এটা করলো আমি বলতে পারবো না। আজকে সকাল সকাল উঠে গেলাম, ধীরে ধীরে হেঁটে ছাদে গেলাম। একটু হাঁটাহাঁটি করতে লাগলাম ছাদে। অনেকদিন হাঁটা হয় না, এই জন্য অল্পতেই হাঁপিয়ে গেলাম। আমার ভাইটা একা একা ছাদে কি করে? ও আপু তুই আর বলিস না, বহুদিন বিছানায় থাকার কারণে শরীরটা যেন কেমন হয়ে গেছে। সবকিছু ঠিক হয়ে যাবে, নিচে যা, ফ্রেশ হয়ে বাইরে আয়, আমি সোফায় অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। আপু নিচে চলে গেল। আমি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। হালকা একটু তৈরি হয়ে আপুর সামনে দাঁড়িয়ে বললাম, এখন কি করবে আপু? চল আমার সাথে। আপু আমাকে নিয়ে একটা সেলুনে চলে গেল। চুলদাড়ি কেটে কাপড়ের দোকানে চলে গেল। সবকিছু শেষে আপু আমাকে আয়নার সামনে দাঁড় করে বলল, এখন নিজেকে নিজে একবার তাকিয়ে দেখতো। আপুর কথা শুনে আয়নার দিকে তাকালাম। সত্যি কি আমি এটা এতটা সুন্দর? চোখে কালো চশমা, গলায় টাই বাঁধানো, সবকিছু একদম ম্যাচিং করে পড়ছি। আমি আপুকে জোর ধরে বললাম, তোর অনেক ধন্যবাদ রে আপু। তোর বোকা ছেলে, ধন্যবাদ দিতে হবে না। আমি না তোর বড় বোন? এখন তাড়াতাড়ি চল তো, অফিসের সময় হয়ে যাচ্ছে। আমি অফিসে গিয়ে কি করব আপু? অনেক কিছু, চল তো আগে। আপুর সাথে আমি অফিসে চলে গেলাম। অফিসের ভেতরে আপু আমাকে দুলাভাইয়ের কাছে দিয়ে বলল, তুমি ওকে সবকিছু একটু বুঝিয়ে দাও। আমি ভেতরে গেলাম। দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল, এই মিয়া, আপনি কে? এত সুন্দর পোলা তো আমাদের অফিসে চাকরি করে না। মজা নেবেন না দুলাভাই, আপু কেমন তো জানেন আপনি। ওর কথা না শুনলে আমার 12টা বাজিয়ে দেবে। তবে আমাকে কেমন লাগছে দুলাভাই? অনেক সুন্দর, এটা বলার বাইরে। নিজেকে সবসময় এইভাবে প্রকাশ করবে, বুঝলে? তাহলে সবাই তোমাকে মূল্যায়ন করবে। এখন আসো আমার সাথে। দুলাভাই আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল। কিছু একটা কাগজ দিয়ে বলল, এখানে তুমি সাইন করো। আমি দুলাভাইয়ের কথা মতো তাই করলাম। তবে দুলাভাইকে জিজ্ঞেস করলাম, সাইন কেন করলেন দুলাভাই আমাকে? দুলাভাই হাসি দিয়ে বলল, তোমার সব সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। আমিও হাসি দিয়ে বললাম, সম্পত্তি নিতে হলে এভাবে সাইন করতে হবে না মিয়া, আমাকে শুধু বলেন, আমি হাসি মুখে সব কিছু লিখে দেবো। দুলাভাই এবার আমার দিকে তাকিয়ে বলল, আজ থেকে এই কেবিন তোমার। তোমার কাজ হলো সব হিসাব নিকাশ আমাকে বুঝিয়ে দেওয়া। আর এই অফিসের কি কি কাজ করছে মাঝে মধ্যে ঘুরে দেখবে। বেতন কত এটা আমি বলবো না, তোমার আপুর কাছ থেকে জেনে নেবে। দুলাভাই আমি তো আগে। দুলাভাই আমার হাত ধরে বলল, তোমাকে দিয়ে সব হবে, ভয় পেও না। শুধু সাহস রেখে সামনের দিকে এগিয়ে যাও। আর তোমার আপু দুলাভাই থাকতে
তোমার কোনো সমস্যা হতে পারে না। আমি দুলাভাইকে জোরে ধরে বললাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বলার বাইরে। দুলাভাই হাসতে হাসতে বলল, তুমি আমার একমাত্র শালা, তুমি না থাকলে আমার মেয়ে কাকে মামা বলবে বলো? আগে আপুও বলল, এখন আপনিও। তাহলে আপু কি প্রেগনেন্ট? দুলাভাই শুধু হাসি দিল। আমি বললাম, আমি কালকে থেকে জয়েন করব, এখন তাড়াতাড়ি আপুর কেবিনটা দেখিয়ে দেন। আরে এত অস্থির হইও না। আর একটা কথা, তোমাকে কোম্পানি থেকে একটা নতুন বাইক গিফট করা হয়েছে। তবে যদি বিনা কারণে অফিসে না আসো, আমিও বিনা কারণে বাইক নিয়ে নেব কিন্তু। আমি কেবিন থেকে বের হয়ে বললাম, এসব পরে দেখা যাবে। আমি আপুর কেবিনের সামনে গিয়ে দেখি আপু কিসের ফাইলে যেন বসে বসে সাইন করছে। দরজা থেকেই বললাম, আপু ভেতরে আসবো কি? আপু আমার দিকে তাকিয়ে বলল, আয় ভিতরে। আমি ভেতরে গিয়ে চেয়ারে বসলাম। আপু কি যেন দেখতে দেখতে বলল, তারপর বল, নতুন চাকরি ভালো লাগলো? আবার নতুন বাইকও পেলি? আমি চেয়ার থেকে উঠে আমাকে আপুর দিকে ঘুরিয়ে আপুর পায়ের কাছে বসে আপুর দিকে তাইকে বললাম, আমি যে মামা হচ্ছি, আমাকে এই কথাটা তুই বললি না কেন বল? আপু আমার মাথার চুল টেনে বলল, তো দুলাভাই বলেছেন এই কথা? আপু। তুই খুশি তো? অনেক অনেক খুশি। আপু একটা কথা। বল। আমি সব কাজ করতে পারবো? আপু আমার দিকে তাকিয়ে বলল, তোর বেতন ধরা হবে 1 লাখ প্রথম অবস্থায়। এখন তুই যদি চাকরি ছেড়ে দিস, এটা তোর বিষয়, আমি কিছু বলবো না। মজা নাস না তুই আপু, তবে আমাকে একটু সাহায্য করবি, ঠিক আছে? এতদিন কি করেছি? একজন মায়ের উচিত তার ছেলেকে দেখে রাখা। আপু আমার মাথা জোরে বলল, আমি তো আমার দায়িত্ব পালন করেছি, তুই ছাড়া আমার কেউ আছে বল? আপু কালকে একটু কলেজে যাব, বিকেলে অফিসে আসলে হবে না? এখন আবার কলেজে? চাকরি করবো আর পড়াশোনা, কি বলিস তুই? তবে দরকারের সময় কলেজে যাব, নইলে নয়। আচ্ছা ঠিক আছে, তবে এই অফিসে কিন্তু অনেক মেয়ে আছে, তোর যদি কাউকে পছন্দ হয় বলতে পারিস। এখানকার বস আমি আর তোর দুলাভাই। তোর আপু তুইও না, এখন আমার সাথে চল, আমার কাজগুলো একটু দেখিয়ে দিবি। আজকে বাসায় চলে যা, আজকে কলেজ শেষ করে আসিস। না, আজকে থেকেই কাজ করব, তুই আয় তো। আবুকে নিয়ে গেলাম আমার কাজগুলো দেখিয়ে দিতে। অল্প কিছুক্ষণ থেকে বাসায় চলে গেলাম। বাসে গিয়ে দেখি দাদিও এসে গেছে। দুলুভাই মনে হয় দিয়ে গেছে। আজকে আর কোথাও বের হলাম না, বিছানায় শরীর হেলিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বললাম, কে? লাদেন আমি। আর তোর বাইক তোর বাসার সামনে চলে গেছে। আজ চাবিটা তোর মানি ব্যাগে পাবি, সাবধানে বাইক চালাবি। আর আমার বাসায় হয়ে কলেজ যাবি, দরকার আছে। এখন হচ্ছে রেডি হয়ে নে। আমি ফোন কেটে ওয়াশরুমে ঢুকে গেলাম। কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বাস থেকে বের হয়ে দেখি দরজার সামনে একেবারে ফ্রেশ নতুন একটা বাইক। এটা দেখে আমি একটা হাসি দিয়ে বললাম, তাহলে একটা ইচ্ছে পূর্ণ হয়ে গেল। বাইক নিয়ে আপুর বাসের সামনে চলে গেলাম। গিয়ে দেখি আপু কোথাও যাবে হয়তো, এজন্য দাঁড়িয়ে আছে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু কই যাবি? তোর জন্য দাঁড়িয়ে আছি, দেখে তো একদম হিরোর মতো লাগছে আমার বাড়ি থেকে। ধন্যবাদ আপু। আপু আমার হাতে একটা পিস্তল দিয়ে বলল, এটা লাইসেন্স করা আছে। তোর সাথে যে বেয়াদবি করে শুধু ভয় দেখাবি, বেশি কিছু না। আর সাবধানে থাকবি, ঠিক আছে? আপু আমার খুব ইচ্ছে ছিল আমার মাকে নিয়ে প্রথম বাইকে করে ঘোরাবো, কিন্তু আমার তো আর আম্মু নেই। তুইও আমার সাথে চল, তোর এই অফিসের সামনে নামে দিয়ে আসি। দুলভাই মাইক্রোর ভেতর থেকে আপুকে বলল, তুমি তোমার ভাইয়ের সাথে চলে যাও, ওর ইচ্ছেটা পূরণ করো। আপু আমার বাইকের পেছনে উঠে বলল, তাহলে চল। আমি আপুকে অফিসের সামনে নামিয়ে দিয়ে বললাম, তাহলে আমি গেলাম, তুই থাক, আর আমি তাড়াতাড়ি এসে যাব, চিন্তা করিস না। বাইক নিয়ে সরাসরি সুমনের বাসার সামনে গেলাম। রুহিকে নিয়ে যেতে হবে কলেজে। বাইক থেকে নেমে দরজায় কলিং বেল বাজালাম। কলিং বেল দিতে এসে সুমন দরজা খুলে দিল। সুমন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে সুমন, কেমন লাগছে আমাকে? এর ভেতরে রুহি দেখে বলল, লাদেন ভাই তুই? রুহি একটু দাঁড়া, বাইক নিয়ে আসছি, চলে যাবো তাড়াতাড়ি, চিন্তা করিস না। আমি একটু সুমনের সাথে কথা বলি। সুমন এবার মুখটা কালো করে দিয়ে বলল, এতদিন পর তুই ফিরে এলি, আমাদেরকে তো তুই ভুলেই গেলি। রাগ করিস না সুমন, আমি খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর মারিয়া হাসপাতালে এসে আমাকে গুলি পর্যন্ত করেছিল। আপু না থাকলে বাঁচতে পারতাম না। সুমন অবাক হয়ে বলল, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না? তুই আমাকে বলবি না? একটা তো ফোনও করতে পারতি। আপু আমাকে আটকে রাখছিল। আচ্ছা আমি তোর এই সব পরে বলবো, এখন কলেজে যেতে হবে। এই বাইক কার? এত দামি বাইক তুই কোথায়? অফিস থেকে দিয়েছে আমার আপু, আর আপুর অফিসে চাকরি নিয়েছি। সুমন হাসি দিয়ে বলল, এতদিন তোর কথা ভেবে একটু খারাপ লাগছিল, এখন তোকে এই অবস্থায় দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা পরে তোর সাথে আমি এই বিষয়ে কথা বলবো, এখন আমি কলেজ গেলাম। তোর মোবাইলের কি হয়েছে? ওটা মারিয়ে নিয়ে গেছে, ওকে ফেলে আমি ছাড়বো না।
আমি বাইকে বসে সুমনকে বললাম, রাতে আমার বাসায় যাবি, আমি ঠিকানা পাঠিয়ে দেবো। এবার আমি রুহির দিকে তাকিয়ে বললাম, কি হলো রুহি, বাইকে ওঠো। কিন্তু ভাইয়া। সুমন, তোর বোন কি আমাকে পট ভাবে? থাক, আমি তো কারো কিছু হই না। রুহি আমার পিছনে বসে বলল, হয়েছে, আর এত ভাব ধরতে হবে না, ধীরে চালবি। কিসের ধীরে? আজকে দেখ কিভাবে বাইক চালাই। সামনে গিয়ে রাখবি, বন্যাকে নিয়ে যেতে হবে। বাইক চালাতে চালাতে বললাম, এই ডাইনিকে আবার দিতে হবে? আচ্ছা ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলি? হঠাৎ করে এই অবস্থায় ফিরে আসলি, কিছুই তো বুঝলাম না। বুঝতে হবে না তোর, পরে একদিন বলবো। বন্যা কই আসছে না তো? তুই এখানে একটু দাঁড়া। আমি বাইক রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ম্যাডামের খবর হলো। বন্যা তো আমাকে দেখেই বোকা হয়ে গেল। আমি বন্যার দিকে তাকিয়ে বললাম, কি ম্যাডাম, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখেন? বন্যা রুহির দিকে তাকিয়ে বলল, রুহি, আমি যা দেখছি তা কি সত্যি? আমি চোখ থেকে চশমাটা খুলে বন্যার চোখে দিয়ে বললাম, এখন তো বিশ্বাস হলো? এবার বন্যা আমার দিকে তাকিয়ে বলল, এই আপনি এতদিন কোথায় ছিলেন বলেন তো? আর হঠাৎ করে একদম হিরোর মতো এন্ট্রি নিলেন। কেন, আমাকে দেখে কি তোমার পছন্দ হয় নাই? তুমি চাও আমি আবার সেই আগের অবস্থায় ফিরে যাই? ভুলেও এটা করবেন না। আপনি এখন যেই অবস্থায় আছেন সেটাই চলে। তবে আপনাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কে বলবে আপনি একটা বিয়ে করেছিলেন? ইস, কতটা সুন্দর আপনি। রুহি পিছন থেকে বলল, এত প্রেম প্রীতি আলাপ না করে চল, তাড়াতাড়ি যেতে হবে। আমি রুহিকে বললাম, তোর ভাইকে একটু লাইন মারতেও দিবি না? রুহি হাসি দিয়ে বলল, লাইন মেরে লাভ নেই, ওর হাতে আংটি দেখলি, ওটা ওর হাজবেন্ডের দেওয়া। আমি একটু মন খারাপ করে বললাম, ও তাই বল। বন্যা, আপনি অটো নিয়ে চলে যান, আমি আবার বিবাহিত মেয়েদের আমার বাইকে বসাই না। বন্যা মুখ বাঁকিয়ে বলল, আরে যান যান আপনি, আমার জামের এরকম বাইক আছে, আমিও গেলে যেতে পারি, কিন্তু যাব না। রুহি আমাদের মাঝে বলল, হয়েছে এখন তোদের কথা, বন্যা পেছনে ওঠ, তাড়াতাড়ি, দুইজন যেতে পারবো। পরে যাবি না তো আবার? আমি তো চাইছিলাম বন্যাকে আমার সামনে বসিয়ে নিতে। কি ম্যাডাম, যাবেন? বন্যা আবার মুখ বাঁকিয়ে বলল, যেয়ে না চেহারা কোথায় দেয় পাহাড়, আবার সামনেই উঠবো। আচ্ছা ম্যাডাম, আর কথা বলতে হবে না, এখন উঠে পড়েন, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। বন্যা বাইকের পিছনে ওঠার পর আমার অবস্থা সিরিয়াস হয়ে গেল। পিছনে একজন বসতে পারে, কিন্তু এখন ওরা দুই বান্ধবী বসছে। আমার অবস্থা শেষ। কলেজের মাঠে ওদের নামিয়ে বাইক পার্ক করে ওদের সামনে আসলাম। বন্যার চোখ থেকে চশমাটা নিয়ে আমার চোখে দিয়ে বললাম, আজকে থেকে তোদের যদি কেউ কিছু বলে আমাকে বলবি, শালার মুন্ডুগুলো ছিঁড়ে খেয়ে ফেলবো। রুহি হাসি দিয়ে বলল, দেখলি বন্যা, আমার ভাইয়ের কত সাহস হয়েছে এখন। বন্যা আমার দিকে তাকিয়ে বলল, সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা ক্লাসে চল এখন। আরে পরে যাই, এতদিন পর কলেজে আসছি, চল সামনে গিয়ে বসে আড্ডা দিই। রুহি আমার হাত ধরে বলল, চল তো এখন ক্লাসে, এখন ইংরেজি ক্লাস হবে। আর কিছুদিন হলো কলেজে নতুন ম্যাডাম আসছে, উনি খুব ভালো পড়ান, ওনার ক্লাস মিস করা যাবে না। চল চল। নতুন ম্যাডাম কবে আসছে আবার রুহি? এই তো 6-7 দিন হলো, খুব ভালো পড়ান। ঠিক আছে, চল তাহলে। ক্লাসে যাওয়ার পর রুহি আমার হাত ধরে বলল, দেখ ভাইয়া, তুই কোনো ঝামেলা করবি না, একদম চুপচাপ বসে থাকবি। কেউ যদি কিছু বলে সাবধান, কিচ্ছু বলবি না, আমি কি বলছি মনে থাকবে তো? আমি হুঁ বলে ক্লাসের ভিতরে প্রবেশ করলাম। চুপচাপ গিয়ে একটা খালি বেঞ্চের উপর বসলাম। বন্যা আমার দিকে ইশারা করে বলল, চুপচাপ বসে ক্লাস করেন আর ক্লাসের ভেতর মনোযোগ দেন। বুঝলাম না, ওরা কি আজও আমাকে পাগল ভাবে নাকি? আমাকে এইভাবে বলা লাগে, মনে হয় আমি প্রতিদিন ঝামেলা করি। সেদিন তো আমি রুহিকে বাঁচানোর জন্য একটু ঝামেলা করছি। যাক, এসব চিন্তা করে এখন আর কোনো লাভ নেই। এই তো নতুন ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। তবে নতুন ম্যাডামকে কেমন যেন চেনা লাগছে। আমি ওনাকে এর আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু ওনার মুখে মাস্ক থাকার কারণে আমি চিনতে পারছি না কে হতে পারে এই নতুন ম্যাডাম। ম্যাডাম সামনে দাঁড়িয়ে ওনার মুখ থেকে মাস্ক খুলে নিল। আর তখন যেন আমি ওনাকে দেখে 1 মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলছি। ইনি এখানে কি করে? আমি কখনো ভাবি নাই আমি যে বাসায় কাজ করতাম সেই বাসার মালিকের মেয়ে আমাদের ক্লাসে ইংরেজি ম্যাডাম হবেন। কিভাবে কি ভাই? আমি রিয়া ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তবে আচমকা সেদিনের কথা মনে পড়ে, মনটাই খারাপ হয়ে গেল। রিয়া ম্যাডাম আমাকে বিপদে ফেলে একা চলে গেছিল, এটা আমার সারা জীবন মনে থাকবে। কখনো আমি এটা ভুলবো না। আমি রিয়া ম্যাডামকে কতটা ভালো মনে করতাম, কিন্তু তিনি আমার সাথে কি একটা বেইমানি করছেন। রিয়া ম্যাডাম এবার আমার দিকে তাকালো, তিনিও একটু অবাক হয়েছেন। হয়তো তিনি আমাকে এখানে আশা করেন নাই।
রিয়া ম্যাডাম কখনো চাইতো না যে আমি ওনার সামনে আসি। তিনি তো আমাকে বলেছিল আমি যেন ওনার আম্মুর সামনে না আসি, কিন্তু আমি আমার কথা রেখেছি। সবাই বেইমানি করতে পারলেও আমি এটা পারি না, কারণ আমার আম্মু আমাকে এটা শিক্ষা দেয় নাই। রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে যে কিছু বলবে, তখন হঠাৎ করে আবার সেই দিনের লম্বা চুলওয়ালা ছেলেটা দাঁড়িয়ে রিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম আমাকে 5 মিনিট সময় দেন, আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। আমি পরে প্রিন্সিপাল স্যারকে বলবো নি যে আপনি আমাকে 5 মিনিট সময় দিয়েছিলেন। কিছু হবে না ম্যাডাম। এই কথা বলে ছেলেটা আমার দিকে আসতে লাগলো। মনে মনে বললাম সেদিনের মায়ের খেয়ে মনে হয় ইচ্ছে মেটে নাই, আজকে আবার মায়ের খেতে আসছে। রুহি আমার দিকে তাকিয়ে আমাকে ইশারা করে বলল, প্লিজ ভাইয়া, আজকে কোনো ঝামেলা করিস না, কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। দূর, কি যে এক বিপদে পড়লাম। রুহি আমার হাত পা বেঁধে দিচ্ছে মনে হচ্ছে। শত হোক ও আমার ছোট বোন, ওর কথা তো মানতেই হবে। তবে ছেলেটার কাছে আসতেই বুঝলাম ও গাঁজা খেয়ে এসেছে। মুখ থেকে কেমন যেন গাঁজার গন্ধ বের হচ্ছে। ছেলেটা আমার বেঞ্চের উপর পা দুলিয়ে বসে বলল, কিরে শালা, সেই দিন তো 2 বন্ধু মিলে খুব সাহস দেখালি। আজকে তোরে আমার হাত থেকে কে বাঁচাবে বল? তোরে আজকে ক্লাসের ভিতরেই মারবো। আমিও দেখতে চাই আমার হাত থেকে এখন তোর বন্ধু তোরে বাঁচাতে আসে কি না। কই ডাক তোর বন্ধুকে। আমি ছেলেটার কথা শুনে চুপচাপ বসে আছি, কিছু বলছি না। এবার ছেলেটা আমার পকেট থেকে ফোনটা হাতে নিয়ে বলল, এটার তো ভালোই দাম হবে মনে হচ্ছে, নতুন আইফোন না এটা? আমি এবার বসে থেকেই কোমর থেকে শার্টটা একটু সরিয়ে বললাম, এটা দেখলি কি? এটা আজকে পুরো লোড করা আছে। যদি আমার মাথা গরম হয়ে যায় কার উপর যে এটা চালাবো আমি নিজেও জানি না। ভালো ভালো বলছে এখান থেকে চলে যা, নইলে আমি কি করবো জানিস তো? এটা কিন্তু আবার লাইসেন্স করা। ছেলেটা এবার আমার সামনে ফোন রেখে আমার দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে গেল। আমি মুচকে একটা হাসি দিয়ে বললাম, যাক বাবা, তাহলে ঝামেলা ছাড়াই বেঁচে গেলাম। রিয়া ম্যাডাম এসব দেখে আমার দিকে একটু আড়াল চোখে তাকালো। আমি মাথা নিচু করে বসে আছি দেখে রিয়া ম্যাডাম উনি ওনার ক্লাস নিতে লাগলেন। কিছুক্ষণ পর আমাকে বলল, আয় ছেলে তুমি দাঁড়াও। আমি রিয়া ম্যাডামের কথা শুনে দাঁড়িয়ে গেলাম। রিয়া ম্যাডাম আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার বয়স তো দেখে মনে হচ্ছে তুমি এই কলেজের ছেলে না। আমি কিছু বলবো তার আগে রুহি দাঁড়িয়ে বলল, ম্যাডাম, এই সম্পর্কে আমার ভাইকে কোনো প্রশ্ন করবেন না। কোনো কারণে ও পড়াশোনা ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন আবার পড়াশোনা করতে এসেছে। বলা তো যায় না কার মন কখন পরিবর্তন হয়ে যায়। রিয়া ম্যাডাম বলল, বুঝেছি, তুমি এখন বসো। রিয়া ম্যাডাম আবার আমার দিকে তাকিয়ে বলল, তো তোমার নাম কি? জি ম্যাডাম, লাদেন। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলো। মানুষ মানুষের সাথে কেন বেইমানি করে এটা বলতে পারবেন ম্যাডাম? এই প্রশ্নটা করতেই রিয়া ম্যাডাম আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি ওনাকে এই প্রশ্নটা করব, হয়তো তিনি এটা আশা করে নাই। আমি আবার বললাম, ম্যাডাম মানুষ যা খুব বেইমান হয় জানেন। আমরা মানুষের উপকার করতে চাই, কিন্তু ম্যাডাম উপকার করে কোনো লাভ নেই। বিনা কারণে চাকরি গেল, অপমানিত হলাম, আরও কত কি যে ম্যাডাম। রিয়া ম্যাডাম এবার চোখ থেকে চশমাটা খুলে বলল, এখানে পড়তে এসেছো নাকি কে কি করলো এটা বলতে এসেছো? ম্যাডাম এটাও তো একটা শিক্ষার ভিতরে পড়ে। ম্যাডাম ধরেন আজকে আপনি কোথাও থেকে এলেন। রিয়া ম্যাডাম আমাকে ধমক দিয়ে বলল, আয় ছেলে তুমি এত কথা বলো কেন? তোমাকে আমি এইসব কথা বলতে বলছি? যদি ক্লাস করার ইচ্ছে থাকে তো ক্লাস করো, নইলে এখান থেকে বেরিয়ে যাও। তোমার জন্য কেউ বিরক্ত হোক এটা আমি চাই না। এবার আমি চুপচাপ মাথা নিচু করে বসে পড়লাম। মনে মনে বললাম, এক মেঘে কিন্তু আকাশ কালো হয় না, আরও মেঘ আসতে পারে সামনে। ভাবছিলাম আমি ভালো হয়ে যাব, কিন্তু এখন খারাপ না হলে দেশ চলবে না। আপনার কারণে আমার চাকরি গেল, আবার আমি আপনার কারণে অ্যাক্সিডেন্ট করলাম। রিয়া ম্যাডাম আপনাকে আমার দেখার আছে, এত সহজে আমি আপনাকে ছাড়বো না। আপনার কারণে আমি 1 মাস বিছানায় ছিলাম। আমার আপনার উপর কোনো রাগ ছিল না, কিন্তু আমাকে বলে তো যেতেন যে আমি চলে যাচ্ছি। আপনি চিঠি না লিখে আমার সামনে আপনার সমস্যাগুলো বলতেন, আমি কিছু মনে করতাম না, কিন্তু আমাকে একা ফেলে চলে গেছিলেন। মনে থাকবে না আমার? এটা তো হতে পারে না। হঠাৎ করে রিয়া ম্যাডাম আমার সামনে এসে বলল, এই ছেলে তোমার মনোযোগ কোথায়? আমি কি বিষয় নিয়ে কথা বলছি এটার মনোযোগ দাও, উল্টাপাল্টা চিন্তা করো না। জি ম্যাডাম, তবে একটা কথা আছে জানেন ম্যাডাম, কানার কিন্তু মনে মনে জানা আছে সব কিছু। রিয়া ম্যাডাম এবার আমার সামনে দাঁড়িয়ে বলল, কানার মনে মনে জানা মানে? এ কথার অর্থ কি? তুমি আসলে কি বোঝাতে চাইছো? জি ম্যাডাম, আপনাকে আমি কিছু বলছি না, আমি নিজে নিজে এইসব কথা বলছি, কিছু মনে করবেন না। রিয়া ম্যাডাম চোখ বড় করে আমার দিকে একবার তাকিয়ে সামনে চলে গেল। তবে উনি বুঝলেন আমি ওনাকে কি বুঝতে চেয়েছি। মনে মনে বললাম, যেই কথাগুলো বলছি আমি রিয়া ম্যাডামকে, ক্লাস করবে আর আগুনের মতো জ্বলবে।
আমার সাথে বেইমানি করছেন, মনে থাকবে না? হঠাৎ করে একটা মেয়ে ক্লাসের ভেতরে ঢুকলো, মেয়েটা দেখে ভালো করে তাকিয়ে দেখলাম এটা আর কেউ না, এটা হলো আমার পুরাতন শালী। এক বোন তো আমাকে মারতে হাসপাতাল পর্যন্ত গেছিল, এই মেয়ে আবার এখানে কি করতে এসেছে? নাকি দুই বোন মিলে যুক্তি করে আমার পেছনে লেগেছে যে আমাকে ওরা মেরে ফেলবে। রিয়া ম্যাডাম আমার শালীকে বলল, কি ব্যাপার ইভা, তুমি ক্লাস রেখে এখানে কি করো? এবার রিয়া ম্যাডামের সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনি তো সব কিছু খুব ভালো বোঝেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন বুঝে শুনে উত্তর দেবেন। রিয়া ম্যাডাম বলল, ঠিক আছে বলো শুনি, তোমার কি প্রশ্ন? আর একটু পর তো আমি তোমাদের ক্লাসে যেতাম, তখন জিজ্ঞেস করে নিতে। আমি যাকে ভালোবাসি সে তো এই ক্লাসেই থাকে ম্যাডাম, এজন্য এখানে এসেছি। মনে মনে বললাম, যাক বাবা, তাহলে আজকে আমি শেষ। এরা দুই বোন হাত ধুয়ে আমার পিছনে পড়ছে, এদের জ্বালায় মন যায় কোথাও চলে যাই। রিয়া ম্যাডাম অবাক হয়ে এবার দিকে তাকিয়ে বলল, তোমার ভালোবাসা মানে কি বলতে চাও? ইভা আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই ছেলেকে আমি 5 বছর ধরে ভালোবাসি, কিন্তু ওকে কিছু বলে ও না করে। আমি কি সুন্দর না বলেন ম্যাডাম? আমার ভিতরে এমন কি কমতি আছে, আমি শুধু এটা জানতে চাই ম্যাডাম, আপনি একটু ওকে জিজ্ঞাসা করবেন। যাব বাবা, কি এক মিথ্যা কথা বললো, আমার নাকি ওর সাথে 5 বছরের সম্পর্ক। এটা আবার কেমন করে হলো? ওর বোনকে বিয়ে করেছি কিছুদিন হলো, আবার ডিভোর্সও দিয়ে দিছি, এখন আবার কী সব কথা বলছে? রিয়া ম্যাডাম আমার দিকে তাকাতেই আমি দাঁড়িয়ে গেলাম। রিয়া ম্যাডাম চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে যা বললো সব কি সত্যি কথা? আর তুমি ওর ভালোবাসা কেন গ্রহণ করছো না? আর একটা কথা, আমি এখন ক্লাস নিচ্ছি, আমি এইসব কথা এখানে বলতে দিতাম না, কিন্তু আমার কারণে যদি কারোর উপকার হয় আমি সেটা অবশ্যই করব। আর বড় কথা হলো তোমরা আমার ছাত্রছাত্রী, এই জন্য আমাদের ক্লাসের ভিতরে এটা সমাধান করব। আমি এবার দিকে তাকিয়ে বললাম, একটা কথা জানেন তো ম্যাডাম, কুকুর সবসময় ময়লা আবর্জনা খেয়ে থাকে, যেগুলো গ্রাম অঞ্চলের কুকুর সেগুলো মূলত এটা করে। তবে আপনি যদি সেই কুকুরকে ধরে কিছুদিন ভালো খাবার দেন, সেটা কিন্তু সে খাবে না, কিন্তু আপনি তাকে যখন খাবার দেবেন না, তখন সে আবার ময়লা আবর্জনা খাবেই। যদি আপনি শত চেষ্টা করেন এরপরেও সে সেগুলো খাবেই, কারণ তার একটা পুরাতন অভ্যাস। আরেকটা কথা, রক্তের সম্পর্ক কোনোদিন বেইমানি করে না ম্যাডাম। কুকুরকে ভালো খাবার দিয়েও যেমন আপনি আটকে রাখতে পারবেন না, তেমনি কিছু কিছু মানুষ আছে ওদেরকে মন থেকে ভালোবাসে দিলেও ওদের মন পাওয়া যায় না। দিন শেষে আরেকবারের সাথে শুয়ে বলতে গিয়েও আর বললাম না, কারণ একটা ক্লাসরুম। রিয়া ম্যাডাম কিছু বলবে তার আগে রুহি দাঁড়িয়ে বলল, ম্যাডাম এই মেয়েকে আমার চিনি না, সরি ম্যাডাম এই মেয়েকে আমরা চিনি না, যদিও আগে এক সময় চিনতাম কিন্তু এখন চিনি না। আপনি ওকে প্লিজ বলে দিলেন আমার ভাইয়ের পেছনে যেন না পড়ে থাকে, নইলে কিন্তু খুব খারাপ হবে। রিয়া ম্যাডাম রুহির দিকে তাকিয়ে বলল, ভাইয়ের প্রতি তোমার অনেক ভালোবাসা আছে দেখছি, এটাই হলো ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে তোমরা বসো, আমি দেখছি। এবার কান্না করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এটা বলতে পারলে লাদেন? এবার আমার রাগ উঠে গেল, জোরে ওকে ধমক দিয়ে বললাম, এই মেয়ে তুই আর তোর বোন আমার কাছে কি চাস বলতো? তোর বোন সেদিন আমাকে হাসপাতালে মারতে গেছিল, আর এখন তুই এখানে আসলি। আর একবার যদি তোরে আমার সামনে দেখি, পুরো ক্লাসের ভেতরে বলছি আমি তোর জায়গায় গুলি করে মারবো। ভালো ভালো বলছি আমার পিছু স্যার, নইলে বন্যা আমার কাছে এসে আমার হাত ধরে বসিয়ে বলল, এই মিয়া ঠান্ডা হন, এত রাগ করেন কেন? হ্যাঁ, এত রাগ করতে হবে না, আমার ওর সাথে কথা বলবো না, আপনি রাগেন কেন? এবার ইয়া ম্যাডাম পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইভাকে বলল, দেখো একতরফা ভালোবাসা বেশি দিন টিকে না, তার চেয়ে বরং তুমি তাকে ভুলে যাও, এটাই ভালো হবে। তুমি এখন ক্লাসে যাও, আর এখানে বিরক্ত করো না প্লিজ। ইভা কান্না করতে করতে ক্লাসের বাইরে চলে গেল। খালি ন্যাকামো, কান্না দেখলে শরীরটা মরিচের মতো জ্বলে ওঠে। রিয়া ম্যাডামের সময় শেষ হয়ে গেল, তিনিও ক্লাস থেকে বেরিয়ে যাবেন। যাওয়ার আগে আমার দিকে তাকালো, হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমার তার মুখ থেকে কোনো কিছু শোনার ইচ্ছে নেই। তিনি আমার সাথে কি করেছেন এটা আমার মনে থাকবে না। ক্লাস থেকে বের হতেই রুহি বলল, ভাইয়া চল ক্যান্টিনে যাই, খুব খিদে পেয়েছে। রেস্টুরেন্টে চল, পেট ভরে খাইয়ে আসবি। আরে ওখানে গেলে অনেক সময় লাগবে, তুই চল তো। আমি এসব খেতে পারবো না, তার থেকে চল ঝালমুড়ি খাই, বাইরের খাবার খাওয়া ভালো না। বন্যা বলল, চল লাদেন, খারাপ আইডিয়া নাই। আমি বন্যার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, আমি তোর কয় বছরের বড় রে? বন্যা মুখ বাঁকিয়ে বলল, আসছে বড় হতে। রুহি তোর ভাইকে বলতো বড় হলে কি হবে, আমাদের সাথে কিন্তু পড়াশোনা করে, সম্মান আর পাবে না,
এর থেকে যদি কলেজে ভর্তি না হতো তাহলে সম্মান দিতাম, এখন কিসের সম্মানে? বন্যার কথা শুনে বললাম, কি দিনকাল পড়লে, আজকাল ছোট ছোট ছেলে মেয়ে নাম ধরে ডাকে, আরও কি কি যে দেখতে হবে উপরওয়ালাই ভালো জানেন। রুহি বন্যাকে বলল, তোরা যা ইচ্ছে তাই কর, এর মাঝে আমাকে টেনে নিবি না। ঝগড়া করবি তোরা, আবার আমার নাম দিস কেন? বন্যা কিছু না বলে সামনে যেতে লাগলো। আমি রুহিকে বললাম, তোর বান্ধবীর সবগুলো চুল আমি ছিঁড়ে নেবো, দেখিস। আমার সাথে পাঙ্গা নেয়। রুহি শুধু বলল, আর বলিস না, ওর মাথায় সমস্যা আছে, বিয়ের পর ওর বর পাগল না হলেই হয়। বন্যা আমার হাতে ঝালমুড়ি দিয়ে বলল, আজকে যত পারেন খান, বিল আমি দিব। 10 টাকা 20 টাকা খেলে আর কি হবে, রেস্টুরেন্টে গিয়ে বলতা তাহলেই হতো, পুরো 12টা বাজিয়ে দিতাম। রেস্টুরেন্টে গিয়ে তো আপনি খাওয়াবেন। ভালো করেই খাওয়াবো, আমাকে তো চেনো না তুমি। হঠাৎ করে রুহি বলল, ভাইয়া তুই আজকে ম্যাডামের সাথে এভাবে কথা বললি কেন? দেখলি না ম্যাডাম কিভাবে রেগে গেল? আজকে এসেই এমন করলে, বুঝলাম না। এত ম্যাডাম ম্যাডাম করিস না, আমি যদি তোর ম্যাডামের 12টা না বাজাই তাহলে আমার নাম লাদেন না। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমরা আবার চিন্তা করছি ওনার কাছে টিউশনি পড়বো। তোর ইচ্ছে হলে তুই পড়, আমি পড়বো না, আমার এতটাও সময় নেই। আমার আবার এখন অফিস আছে। ও শেড, আমি তো ভুলে গেছি, আমাকে এখন অফিসে যেতে হবে। ভাইয়া তুই না পড়ালেখা করতে? রাখ তোর পড়াশোনা, এটা আমি ফাঁকে ফাঁকে করে নেব। নতুন চাকরি নিয়েছি জানিস না, ওই বাইকটা অফিস থেকেই দিয়েছে। হঠাৎ একজন মুরব্বী এসে বলল, এই ছেলে, তোমার নাম লাদেন? জি আমার নাম লাদেন, কেন কিছু বলবেন নাকি? তোমাকে রিয়া ম্যাডাম ডাকে অফিস রুমে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মুরব্বী যেতেই আমি রুহিকে বললাম, ইনি কি পিয়ন নাকি? আর তোরে রিয়া ম্যাডাম ডাকে কেন? বলছি না কেন উল্টো পাল্টা কথা বলবি না, এখন হলো তো। আরে রাখ তোর যাওয়ার, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই যে তিনি বললো আর আমাকে যেতে হবে। তাহলে তুই যাবি না? আরে আমার সময় নেই রে, অফিসে যেতে হবে। ম্যাডাম রাগ করবেন তো। আমার পরিবর্তে তুই যা, আমি গেলাম। আরে দাঁড়া দাঁড়া। আমি দাঁড়িয়ে বললাম, আবার কি? রুহি আমার কাছে এসে আমার শার্টটা একটু সরিয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি? আর এই জন্য ওই ছেলে তার ভয় পেল? আমি রুহির হাত সরিয়ে বললাম, তো তোর কি মনে হয় আমি এভাবেই মার খাবো? এটা চালাবো না, শুধু ভয় দেখাবো? হাত থাকতে এটা কেন ব্যবহার করবো বল? বন্যা আমার দিকে তাকিয়ে বলল, রুহি, তোর ভাই অনেক পরিবর্তন হয়ে গেছে রে। আসলে মানুষ ঠিক কথাই বলে, মানুষ মাত্রই পরিবর্তনশীল। তো তোরা চাস আমি বোকা হয়ে চলি আর আমার সব কিছু ওরা সহজেই নিয়ে নেক? রুহি আমার হাত ধরে বলল, আমরা এমন করে বলতে চাই নাই ভাইয়া, কিন্তু এটা রাখা ভালো না, মানুষ খারাপ বলবে। এ কি বললো? এটা আমার দেখার বিষয় না। সেদিন তোরে খারাপ কথা বলছিল, তখন তো কেউ আসে নাই ভয়ে। তোর এই ভাই ঠিকই আসছিল, আমি থাকতে তোদের কিছু হতেই দেবো না, এটা তুই চিন্তা করিস না। তুই আমার নিজের আপন বোনের মতো। রুহি আমাকে জোরে ধরে বলল, ধন্যবাদ ভাইয়া।